রোদ্দুরে ছেড়ে মানচিত্র লিখেছেন নীলুফা নাজমিন নীলা। পর্ব ১৩। টিনা নিজের ঘর গোছানোর ব্যস্ত ছিল। হঠাৎ নিচতলার ড্রয়িং রুম থেকে আরিয়ানের জোর সরগোল আর হাঁক ডাক শুনতে পেয়ে তার হাত থেমে যায়। আরিয়ান সাধারণত এভাবে চেঁচামেচি করে না, তবে আজ কি এমন হলো? টিনা কৌতূহল সামলাতে না পেরে দ্রুত ঘর থেকে বেরিয়ে এলো। উপরে বেলকনি থেকে নিচের দিকে উঁকি দিতেই দেখলো বাড়ির সবাই গোল হয়ে কোনো একটা জিনিসের দিকে তাকিয়ে আছে। টিনা আর দেরি না করে সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো। বিড়টেলের সামনে যেতেই তার চোখ কপালে উঠল। দেখলো একটা সুন্দর খাঁচায় একটা বিড়াল বসে আছে। বিড়ালটার গায়ের রংটা ভারী চমৎকার, হালকা ব্রাউন বা শ্যামলা রঙের। টিনা পুরো কুচকে সেদিকে তাকিয়ে থাকলো। আরিয়ান টিনার উপস্থিতি টের পেয়ে উজ্জ্বল মুখে এগিয়ে এসে বলল, দেখো তো লিলিকে কেমন লাগছে? বিড়ালটা পছন্দ হয়েছে তোমার? টিনা কোনো উত্তর না দিয়ে হাঁ করে তাকিয়ে রইল। আরিয়ান হেসে খাঁচাটা খুলে বিড়ালটাকে হাতে নিল। এদিকে মিহু তো আগে থেকেই ছিল। সে দূরে দাঁড়িয়ে তীক্ষ্ণ চোখে এই নবাগতকে দেখেই পর্যবেক্ষণ করছে। মিহু এগিয়ে আসতেই টিনা তাকে কোলে তুলে দিল। মিহু তার বড় বড় চোখ করে আরিয়ানের হাতের বিড়ালটার দিকে তাকিয়ে এমনভাবে মিউ মিউ করে উঠল যেন বলতে চাইছে, আমার হাতের ভাগ বসাতে আবার কাকে নিয়ে এলো? আরিয়ান টিনার মনের ভাব বুঝতে পেরে হাসি মুখে বলল, ওর নাম রেখেছি লিলি। ও একটা ফিমেল ক্যাট। নামটা সুন্দর না? টিনা আলতো হেসে বলল, হ্যাঁ, নামটা বেশ সুন্দর। আরিয়ান এবার টিনার দিকে তাকিয়ে মজা করে বলল, তাহলে মুখটা আমার প্যাঁচার মতো করে রেখেছো কেন? নিজের হবু ছেলের বউকে দেখেও কি শাশুড়ি মার পছন্দ হলো না? টিনা আকাশ থেকে পড়ল, অবাক হয়ে জিজ্ঞেস করলো, ছেলের বউ মানে? তুমি কি ওদের বিয়ে দেবে নাকি? আরিয়ান বেশ আয়েসি ভঙ্গিতে বলল, অবশ্যই দেব। মিহুর জন্য তো একটা জীবনসঙ্গিনী দরকার, তাই না? আরিয়ান দুষ্টুমি করে লিলিকে মিহুর নাকের কাছে নিতেই মিহু অদ্ভুত একটা কাণ্ড করলো। সে ঝটাপট টিনার গলার কাছে মুখ লুকালো। দৃশ্যটা দেখে বাড়ির সবাই হেসে উঠল। মনে হলো মিহু হয়তো সত্যি খুব লজ্জা পেয়েছে। আরিয়ান মিহুর দিকে এমনভাবে তাকিয়ে আছে যেন পারলে ওটাকেই বাসা থেকে বের করে দেয়। মনে মনে কচকচ করতে করতে ভাবলো, বেয়াদব বিড়াল, আমার বইয়ের কাছ থেকে তোকে দূরে সরাতেই এত কষ্ট করে এই লিলিকে নিয়ে আসলাম, আর তুই কি না সুযোগ পেয়ে উল্টো আরও সেটে বসে আছিস? মন চাচ্ছে একদম গলা চেপে ধরি। আসলে আরিয়ানের এই অসময়ে কাজ পেলে বিড়াল কিনে আনার পেছনে বিরাট একটা রহস্য আছে। গতকাল রাতে সে এক ভয়ানক দুঃস্বপ্ন দেখেছে। স্বপ্নে দেখলো টিনা তাকে একদম পাত্তাই দিচ্ছে না। সারাক্ষণ মিহুকে নিয়ে মিতে আছে। এমনকি আরিয়ানকে রুমে ঢুকতেও দিচ্ছে না। স্বপ্নে যখন আরিয়ান রেগে ফোঁসফোঁস করতে করতে মিহুকে জিজ্ঞেস করলো, সারাদিন আমার বউয়ের কোলে থাকিস কেন? তখন মিহু মানুষের গলায় চোখ রাঙিয়ে উত্তর দিল, ও তোর চেয়ে আমাকেই বেশি ভালোবাসে, বুঝলি? আরিয়ানের কাছে এই চেয়ে ভয়ঙ্কর স্বপ্ন আর হতেই পারে না। কত বড় সাহস, তাকে রেখে তার বউ একটা বিড়ালকে বেশি ভালোবাসবে? এটা আরিয়ান মেয়েটা বেঁচে থাকতে হতে দেবে না। টিনা আরিয়ানকে ওভাবে গুম মেরে থাকতে দেখে কৌতূহলে জিজ্ঞেস করলো, কি ভাবছেন এত? আরিয়ান সম্বিত ফিরে পেয়ে গম্ভীর গলার ভান করলো। কড়া গলায় বলল, কিছু না। দাও, মিহুকে আমার কাছে দাও। আজ থেকে মিহুকে তুমি আর একদম করে নেবে না, বলে দিচ্ছি। ওর জন্য এখন বউ আছে, ও ওর বউয়ের সাথে থাকুক। খবরদার আজ থেকে মিহুকে নিয়ে আমাদের মধ্যে আর ঘুমাবে না। টিনা আরিয়ানের এই বিড়াল বিদ্বেষ থেকে হেসে আকুল। সে বুঝতে পারছে যে একটা বিড়ালের সাথে তার স্বামী রীতিমতো প্রতিযোগিতায় নেমেছে। টিনা কিছুটা বিরক্ত হওয়ার ভান করে মুখ বাঁকিয়ে বলল, কিসব আবল তাবল বলছেন? এই জন্যই কি মেহুকে একটু আদরও করতে পারবো না? আরিয়ান এবার সুযোগ বুঝে টিনার একদম গা ঘেঁষে দাঁড়ালো। টিনার কাঁধের কাছে মুখ দিয়ে তপ্ত নিঃশ্বাস ফেলে ফিসফিস করে বলল, আদর করতে চাইলে তোমার স্বামীকে করবে, বিড়ালকে কেন? টিনা লজ্জায় লাল হয়ে ভ্রু কুঁচকে এক পা পিছিয়ে যায়। আরিয়ান নিজের গলার টাইটা একটু আলগা করে দুষ্টুমি ভরা চোখে তাকিয়ে আবারও বলল, জলদি রুমে আসো, কাজ আছে। টিনা এবারে আরিয়ানের চোখের ভাষা দেখে কিছুটা কুঁচকে গেল। লজ্জা মাখা মুখ নিয়ে নিচু স্বরে বলল, পারবো না। আরিয়ান ঠোঁটের কোণে সেই পরিচিত বাঁকা হাসিটা ফুটিয়ে তুলল। ভ্রু নাচিয়ে বলল, কি নষ্ট মাইন্ড সামালিনি তোমার। আমি তো এমনিতেই রুমে আসতে বললাম, কাজের কথা বলতে তুমি কি ভাবলে? টিনা এবার সত্যি অপ্রস্তুত হয়ে গেল। সে চটজলদি চারিদিকে তাকিয়ে দেখে কেউ নেই। তাদের কথা শুনে ফেললো কিনা। দাঁত দিয়ে ঠোঁট চেপে বলল, আস্তে কথা বলুন, বাড়িতে সবাই আছে তো, কেউ শুনে ফেললে কি ভাববে? আরিয়ান সেদিকে পাত্তা না দিয়ে বিজয়ী হাসি আসলো। ওদিকে ড্রয়িং রুমের কার্পেটে বসে নৌশে আর মিতু লিলি আর মিহুকে নিয়ে ব্যস্ত ভীষণ। বিড়ালের এই নতুন জুটিটা দেখতে একদম আরিয়ান আর টিনার মতোই। আরিয়ান ফর্সা আর টিনা মায়াবী সামলা। ঠিক তেমনই মিহু ধপধপে ফর্সা আর লিলি ব্রাউন আর সাদার মিশ্রণ। ভার্সিটি ক্যাম্পাসে আড্ডা দিচ্ছে আদনান, সাথে তার 3 বন্ধু মিলি, কায়সার আর রিফাত। আদনান নৌশির বিষয়গুলো নিয়ে মাঝে মধ্যে তাদের সাথে আলাপ করে। মিলি হঠাৎ প্রসঙ্গটা তুলে বলল, আদনান, ওই দিন নৌশি ওইরকম ব্যবহার করলো কেন বলতো? ও কি আমাকে তোর গার্লফ্রেন্ড ভেবেছিল? আদনান আনমনে অন্য কিছু ভাবছিল। মিলির কথা শুনে তার দিকে তাকিয়ে মুচকি হেসে দিল। বলল, হ্যাঁ, ভীষণ হার্ট হয়েছে নাতানের বাচ্চা।
মিলি কিছুটা অনুযোগের সুরে বলল, তাহলে তখনই বলে দিলি না কেন যে আমি জাস্ট তোর ফ্রেন্ড? মেয়েটা তোকে ওভাবে দেখে ভীষণ কষ্ট পেয়েছে। পাশ থেকে রিফাত ফিসফিস করে বলল, এই ব্রো, নৌসি এভাবে রিয়াক্ট করলো, তার মানে কি ও তোকে পছন্দ করে? কায়সার রিফাতের মাথায় গাঁটটা মেরে বলল, ওরে বলদ, অবশ্যই পছন্দ করে। তা না হলে কি কেউ আর ওইভাবে এসে সিনক্রিয়েট করতো? বন্ধুদের কথা শুনে আদনানের ঠোঁটে কোণে হাসিটা আরও চওড়া হলো। নৌশির পাগলামিগুলোর কথা মনে পড়লে সে নিজেকে সামলাতে পারে না। সে আবারও বলল, জানিস, নৌশি আজ আমাকে রীতিমতো ট্রেড দিয়েছে, বলেছে 7 দিনের মধ্যে অন্য কাউকে বিয়ে করে আমায় দেখিয়ে দেবে। কথাটা শেষ করে আদনান হো হো করে হেসে উঠল। মিলি বলল, সব কিছু মজা ভেবে নিস না আদনান, মেয়েদের ইগো ভয়ঙ্কর হয়, যদি সত্যি সত্যি কাউকে বিয়ে করে ফেলে তখন কি করবি? আরে না, ওকে কি এখনই বাড়ি থেকে বিয়ে দেবে নাকি? এই তো মাত্র ইন্টার পাস করলো, আজ তাড়াতাড়ি আমাদের বাড়ি মেয়েদের বিয়ে দেয় না। আদনান বেশ আত্মবিশ্বাসের সাথে উত্তর দিল। মিলি আবার সে সতর্ক করলো, তবুও ভাই আদনান, একটু সিরিয়াস হোক। রিফাত হঠাৎ জিজ্ঞেস করলো, আচ্ছা আদনান, তুই কি নৌশিকে লাভ করিস? রিফাতের পিঠে একটা চাপড় দিয়ে কাউসার বলল, যে ছেলে সারাদিন ওই মেয়ের নাম জপ করে, তুই এখনো বলছিস ভালোবাসে কিনা? আদনান আর তর্কে গেল না কোনো। কাঁধে ব্যাগটা টেনে নিয়ে উঠে দাঁড়ালো, বন্ধুদের দিকে তাকিয়ে বলল, তোরা কি আমার সাথে ফুলের দোকানে যাবি? না, কেন? কিছু ফুল কিনবো নৌশির জন্য। হুম, নাতানের বাচ্চা ফুল খুব পছন্দ করে। তখন গোধূলি মায়াবী আলো জানালা দিয়ে এসে ঘরে মেঝেতে লুটোপুটি খাচ্ছে। আরিয়ানের দীর্ঘদিনের অভ্যাস বাইরে থেকে ফিরে শাওয়ার নেওয়া, আজও তার ব্যতিক্রম হলো না। সে ওয়াশরুম থেকে বেরিয়ে এলোমেলো চুল ভেজা, কাঁধে একটা আধ ভেজা তোয়ালে ঝোলানো, পরনে কেবল একটা ক্যাজুয়াল ট্রাউজার আর ধূসর রঙের টি শার্ট। টিনাকে সেই কখনোই বলেছিল রুমে আসতে, অথচ মেয়েটা পাত্তাই নেই। আরিয়ান মনে মনে অভিমান করলো আর বিরক্তি নিয়ে ফুঁসছিল। ঠিক তখনই করিডোরে পরিচিত পায়ের নপুরের শব্দ শোনা গেল। আরিয়ানের ঠোঁটের কোণে একটা দুষ্টুমি ভরা হাসি ফুটল। সে চট করে দরজায় আড়ালে গা ঢাকা দিয়ে দাঁড়ালো। টিনা যেই না ঘরে পা বাড়িয়েছে, আরিয়ান বিদ্যুৎ গতিতে তার নরম বাহু ধরে হ্যাঁচকাটারে দেওয়ালের সাথে চেপে ধরল। আসমেকে এই আক্রমণে টিনা চমকে গিয়ে বড় বড় চোখ করে তাকালো। সামনে নিয়ে কৃত্রিম বিরক্তি দেখিয়ে বলল, আপনি সত্যিই একটা বিরক্তিকর মানুষ। কথা নেই বার্তা নেই, হঠাৎ করে এভাবে কেউ ভয় দেখায়? আরিয়ান তার হাত টিনার দুপাশে দেওয়ালের সাথে রেখে তাকে খাঁচাবন্দি করে ফেলল। খুব কাছ থেকে টিনার চোখের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, ও তাই, আমি যে তোমাকে সারাক্ষণ রোমেয়াকে আসতে বলছিলাম, সেটা কি মহারানীর মনে চেয়ে আছে? টিনা কিছু একটা বলতে গিয়েও থেমে গেল। তার দৃষ্টি স্থির হয়ে রইল আরিয়ানের দিকে। আরিয়ানের ভেজা চুল থেকে টুপটুপ করে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ছে তার ফর্সা গলায়। টি শার্টটা পানির ছিটে ভেজে শরীরের পেশির সাথে লেপটে গেছে। আরিয়ানের এই সিক্ত রূপে আর তার পুরুষালী সুগন্ধ টিনাকে যেন এক অন্য জগতে জাগিয়ে নিয়ে যাচ্ছে। আরিয়ান টিনার মুগ্ধ দৃষ্টি থেকে বাঁকা হাসলো। এই সেই সুবিন্যস্ত দাড়ি আর কিলার স্মাইলটা এই মুহূর্তে ভীষণ আবেদনময়ী লাগছে। সে টিনার কানের কাছে একদম মুখ দিয়ে ফিসফিস করে তপ্ত নিঃশ্বাস ফেলে বলল, স্বামীর কাছে আসতে চাও না, অথচ এমনভাবে তাকিয়ে থাকো যে আমারই লজ্জা লেগে যায় শ্যামালিনী। টিনা ঘোর কাটিয়ে নিজেকে চাড়ানোর চেষ্টা করে দাঁত বলে আরিয়ানের বুকে শক্ত একটা মৃদু ধাক্কা দিয়ে সরিয়ে দিল। মাথাটা নিচু করে লাজুক স্বরে বলল, আপনি বুঝি আবার লজ্জাও আছে? আরিয়ান এক পা এগিয়ে আবারও টিনার খুব কাছে এসে দাঁড়ালো। তার চোখের গভীরে চোখ রেখে দারু স্বরে বলল, হুম, পুরুষ মানুষের লজ্জা থাকতে নেই, বিশেষ করে নিজের স্ত্রীর সামনে। টিনা পরিবেশটা কিছুটা হালকা করার জন্য কথা পাল্টে বলল, আজ মামা আর মা জেল থেকে ছাড়া পেয়েছে। খবরটা শুনে মাত্রই আরিয়ানের চোয়াল শক্ত হয়ে গেল। মুহূর্তেই তার শান্ত চোখ দুটো রাগে লাল হয়ে উঠল। দাঁতে দাঁত চেপে সে যেন নিজের ভেতরে ক্ষোভটা দমানোর চেষ্টা করলো। টিনা বুঝতে পারল আরিয়ানের ভেতরে ঝড়টা। সে আলতো করে আরিয়ানের শক্ত হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে নরম স্বরে বলল, শান্ত হন, আশা করি তারা তাদের ভুল বুঝতে পেরেছেন। সেসব পুরনো কাসুন্দি কেটে এখন আর মন খারাপ করার কোনো প্রয়োজন নেই। আরিয়ান একটা দীর্ঘশ্বাস ছেড়ে নিজেকে সামনে নিল। কথা না পারিয়ে হেয়ার ড্রায়ার দিয়ে ভেজা চুলগুলো শুকাতে শুরু করলো। ঘর জুড়ে ড্রয়ারের শস্য শব্দ, আর এর মাঝেই আরিয়ানের হঠাৎ নিচে সরে ডাকলো, ও শ্যামালিনী। টিনা আলমারি গোছাতে গোছাতে ছোট্ট করে উত্তর দিল, কখনো কালো শাড়ি পরতে দেখিনি, আজ একটা কালো শাড়ি পরতো। টিনা আরিয়ানের ভেজা তোয়ালে হাতে নিতে নিতে বলল, সামলা মেয়েদের কালো শাড়িতে মানায় না, অন্ধকারে মিশে যাবো যে। আরিয়ান ড্রয়ারটা বন্ধ করে ভ্রু কুচকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। তার চোখে মুখে বিস্ময়ে আর কিছুটা বিরক্তি গম্ভীর গলায় প্রশ্ন করল, কি বলেছে এই অদ্ভুত কথা? টিনা টাওয়ালেটা নিয়ে বেলকনি থেকে পা বাড়াতে বাড়াতে নির্লিপ্তভাবে বলল, কেউ বলেনি, আমিই বললাম। টিনা বেলকনিতে চলে গেলে টাওয়ালেটা শুকাতে দেওয়ার জন্য আরিয়ান কিছুক্ষণ কর্তব্য বিমূঢ় হয়ে সেদিকে তাকিয়ে রইল। তার মনে হলো এই মেয়েটা নিজের সৌন্দর্য সম্পর্কে কতটা উদাসীন। সে কি জানে না যে তার এই শ্যামালিনী রূপটাই আরিয়ানের কাছে সবচেয়ে মায়াবী? আর কালো শাড়ি, সেটা তো তার
তনুতে আগুনের মতো জ্বলবে। আজ সন্ধ্যার পর থেকেই টিনার শরীরটা ঠিক লাগছে না, মাথাটা কেমন ভার ভার ঠেকেছে। তাই রুমের আলো নিভিয়ে একটু একটু জুড়িয়ে নিচ্ছিল সে। আরিয়ান বিকালের দিকে কোনো কথা না বলে বেরিয়ে গিয়েছিল। হঠাৎ রুমের আলো জ্বলে উঠতেই টিনা চোখ কুঁচকে তাকালো। দেখলো আরিয়ান ঘরে ঢুকেছে, আর তার দুই হাতে এক কাঁধা শপিং ব্যাগ। আরিয়ানের ঠোঁটে যেন রহস্যময় এক চিলতে হাসি। টিনা অবাক হয়ে সোজা হয়ে বসে জিজ্ঞেস করলো, হাতে এতগুলো শপিং ব্যাগ, কিছু এনেছেন? আরিয়ান কোনো উত্তর না দিয়ে ব্যাগগুলো টিনার সামনে বিছানায় রেখে তারপর বেশ আয়েসি ভঙ্গিতে বলল, নিচের হাতেই খুলে দেখো। টিনা কৌতূহল নিয়ে প্রথম ব্যাগটা খুলতেই দেখলো একটা কুচকুচে কালো শাড়ি। সে অবাক হয়ে আরিয়ানের দিকে তাকিয়ে বলল, আপনি এই কালো শাড়ি কেনার জন্য বাজারে গিয়েছিলেন? আরিয়ান মুচকি হেসে বলল, পরে ব্যাগগুলো দেখো। টিনা এক এক করে সবগুলো ব্যাগ খুলল এবং প্রতিবারই তার বিস্ময় মাত্রা বাড়তে লাগলো। প্রতিটি ব্যাগেই শাড়ি, আর অবাক করার বিষয় হলো সবগুলোই কালো রঙের। তবে বৈচিত্র্য আছে, কাপড়ে কোনোটা মসলিন, কোনোটা জামদানি, কোনোটা পিওর সিল্ক কিংবা অর্গানজা। বিছানাটা মুহূর্তেই কালো রঙের স্তূপে পরিণত হলো। টিনা বড় বড় চোখে তাকিয়ে বলল, এত কালো শাড়ি দিয়ে কি আপনি ব্যবসা করবেন নাকি? মাত্র 20টা, আর সবগুলো তো তোমার জন্যই। টিনা একবার বিছানায় ছাড়ানো শাড়িগুলোর দিকে তাকাচ্ছে আর একবার আরিয়ানের দিকে। এটাকে ঘোরতোর পাগলামি ছাড়া আর কী বা বলা যায়। আরিয়ান এবার টিনার খুব কাছে এসে গাঢ় স্বরে বলল, আজ থেকে প্রতিদিন আমার সামনে এই কালো শাড়ি পরে ঘুরবে তুমি। টিনা অবিশ্বাস্য গলায় বলল, আপনি কি পাগল হয়েছেন? তোমার জন্য পাগল সই, যেটা বলেছি সেটাই করবে। মানুষ প্রতিদিন একই রঙের শাড়ি পরে নাকি? দেখতে কেমন লাগবে? টিনার আপত্তি। আরিয়ান জেদি গলায় বললে, এরকম তো নয়, শুধু রংটাই এক। আমি দেখতে চাই আমার শ্যামালিনীকে কালো শাড়িতে কেমন লাগে, ব্যাস। টিনা কিং কর্তব্য বিমূঢ় হয়ে বসে রইল। এই লোকটাকে পাগল বললেও যেন কম বলা হয়। বাহিরে তখন প্রকৃতির তাণ্ডব শুরু হয়েছে। ঝড়ো হাওয়ার সাথে বৃষ্টির দাপটে সন্ধ্যার আগে যেন মাঝরাতে নেমে এসেছে চারিদিকে। আদনান হন্ড হয়ে ফুলের দোকানে খুঁজলেও মনের মতো ফুল পায়নি। যেগুলো খোলা ছিল সেগুলোতেই বাসি ফুলের স্তূপ। অগত্যা কোনো উপায় না পেয়ে রাস্তার ধারের সেই পরিচিত কৃষ্ণচূড়ার গাছটা থেকেই একগুচ্ছ টকটকে লাল ফুল পেরে নিল সে। নৌসি কৃষ্ণচূড়া বড্ড ভালোবাসে। এই রক্তিম রংটা আর অভিমানী মুখে দারুণ মানাবে। রেনকোট থাকায় আদনান নিজে খুব একটা ভিজেনি। বাইকটা মির্জাবাড়ির গ্যারাজে রেখে কলিং বেল টিপতেই দরজা খুলে গেল। ড্রয়িং রুমে তখন বাড়ি বড়দের আশা রয়েছে। মাইমুনা বেগম আদনানকে দেখেই বললেন, সারাদিন কোথায় ডুই ডুই করে ঘুরে বেড়াস? এক মুহূর্তের জন্য তোকে বাড়িতে পাওয়া যায় না। আদনান ক্লান্তি হাসিতে জবাব দিল, ভার্সিটিতেই ছিলাম আম্মু, তারপর বন্ধুদের সাথে একটু আড্ডা দিতে গিয়ে দেরি হয়ে গেল। সে সিঁড়িতে উপরে উঠতে যাচ্ছিল, ঠিক তখনই রাহি বেগম তাকে থামিয়ে দিলেন। স্নেহমাখা স্বরে বললেন, আদনান মিষ্টি খেয়ে যা বাবা, তোর তো মিষ্টি ভীষণ প্রিয়। আদনান কৌতূহলী হয়ে এগিয়ে গেল। একটা রসালো মিষ্টি হাতে নিয়ে কামড় দিতে দিতে ক্যাজুয়াল ভঙ্গিতে জিজ্ঞেস করলো, হঠাৎ কিসের মিষ্টি, কে আনলো? রাহি বেগম হাসি মুখে তৃপ্তিস্বরে জবাব দিলেন, নৌশিকা আজ পাত্রপক্ষ দেখতে এসেছিল, তারাই নিয়ে এসেছেন। মুহূর্তেই আদনানের জীবাণু থেমে গেল। গলার কাছে মিষ্টিটা যেন পাথরের মতো আটকে গেল তার। হাতটা নামিয়ে এনে পুরো কুচকে তীক্ষ্ণ গলায় প্রশ্ন করল, পাত্রপক্ষ মানে কিসের পাত্রপক্ষ? ওকে কেন দেখতে আসবে? আদনানের গলার স্বরের আসমিক পরিবর্তন আর চোয়ালের কঠোরতা দেখে উপস্থিত সবাই থমকে গেল। ড্রয়িং রুমের উৎসব মুখর পরিবেশটা এক নিমিষেই থমথমে হয়ে গেল। আদনানের দু চোখে তখন কৃষ্ণচূড়া চেয়েও গাঢ় লাল আভাতে খেলা করছে। ইমদাদুল মির্জা সোফায় হেলান দিয়ে আয়েশি ভঙ্গিতে বসেছিলেন। তিনি বেশ তৃপ্তির সুরে বললেন, ছেলেটা খুব ভালো আদনান, আমেরিকায় সেটেলড, পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার। বিয়ের পর নৌসিকে সাথে করে নিয়ে যাবে। আমাদের মেয়েটা রাত সুখেই থাকবে ওখানে। আদনানের ভেতরটা তখন যেন এক জ্বলন্ত অগ্নিগিরি, অথচ সে সেটা বাহিরে প্রকাশ হতে দিল না। ভেতরের কাম্পনিটা তাতে দাঁত চেপে সামনে নিয়ে শান্ত অথচ ভারী গলায় বলল, এত ছোট একটা মেয়েকে কেন এখনই বিয়ে দিচ্ছ বড় বাবা? ওর তো এখনো পড়াশোনা বাকি অনেকটা। রাহি বেগম আদনানের উদ্বিগ্ন দেখে ধীর কণ্ঠে বললেন, আরে বাবা, নৌসি নিজে বিয়ের কথা তুলেছে, আমাদের তো এখন কোনো প্ল্যানই ছিল না। তুই তো জানিসই মেয়েটা কত জেদি, ও যেটা ধরে বসে সেটা করেই ছাড়ে। আদনান আর এক মুহূর্তও সেখানে দাঁড়াতে পারল না। হাতে ধরা মিষ্টিটা প্লেটে রেখেই সে সিঁড়ির দিকে পা বাড়ালো। রাহি বেগম পেছন থেকে ডাকলেন, কিরে মিষ্টিটা খেলি না? তোর তো খুব প্রিয়। আদনান বড় মায়ের ডাকে কোনো সাড়া দিল না, পেছনে ফিরে তাকালেও না। বড় বড় পা ফেলে সে উপরে উঠে গেল। রাগে তার পুরো শরীর কাঁপছে, বুকের ভেতর দুমড়ে মুচড়ে যাচ্ছে। 7 দিনের চ্যালেঞ্জের কথা ও এভাবে সত্যি করে তুলবে, সেটা আদনানের কল্পনাও করতে পারেনি। নৌশি রুমের কাছাকাছি পৌঁছাতেই দেখল নৌশি ফোনে ইয়ারপড লাগিয়ে গুনগুন করে গান গাইতে গাইতে রুম থেকে বের হচ্ছে। নৌশির মুখে তখন জয়ের একটা অদ্ভুত আভা। আদনানকে পাশ কাটিয়ে যাওয়ার সময় সে একটু থামলো। আদনান রক্তলাভ চোখে তাকিয়ে দাঁত কিরমির করে বলল, এই নাদানের বাচ্চা, সত্যি সত্যি বিয়ে করে ফেলছিস?
নৌশির কানে এয়ারপোর্ট থাকায় সে কথাগুলো পরিষ্কার শুনতে পেল না। সে ব্রু উঁচিয়ে তাচ্ছিল্যের সুরে বলল, কি বললি? জোরে বল, শুনতে পাচ্ছি না। আদনান আবারও চিৎকার করে বলল, তুই আমার উপরে জেদ করে সত্যি বিয়েটা করছিস? ভালো করছিস না কিন্তু নাতান। নৌশি এবারও যেন কানে খাটো হয় ভান করলো, বলল, কি? আরো জোরে বল। আদনানের মেজাজ এবার সপ্তমে চড়ে গেল। সে এক ঝটকায় নৌশির কান থেকে এয়ারপোর্ট দুটো চিনিয়ে নিয়ে দূরে সুরে মারল। তারপর পাখির মতো গর্জে উঠে বলল, লাউড অ্যান্ড ক্লিয়ার, শুনে রাখ, তুই এই বিয়ে করবি না, ব্যাস। নৌশি ঠোঁটের কোনো একটা পাখা হাসি ফুটিয়ে তুলল, অবকাশ ভরে বলল, আমি বিয়ে করে তোর সমস্যা কি শুনি? আমি কেন তোর কথা শুনবো? বিয়েটা অবশ্যই হবে এবং এই সপ্তাহে হবে, পাল্লায় ঠেকাস। আদনান এবার হিতাহিত জ্ঞান হারিয়ে নৌশি দুবাহু শক্ত করে চেপে ধরে আগুনের মতো দৃষ্টি দিয়ে ওর চোখের দিকে তাকিয়ে গলার স্বর খাতে নামিয়ে আনলো, আমি বলেছি করবি না মানে করবি না। যদি এই বিয়ে হয় তবে আমি চারিদিকে আগুন লাগিয়ে দেব, দরকার হলে তোকে খুন করে ফেলবো, তবুও অন্য কারো হতে দেব না। নৌশি সজোরে ধাক্কা দিয়ে আদনানকে সরিয়ে দিল, জেদি গলায় বলল, খবরদার, আমি আর স্পর্শ করবি না, দূরে থাক। আর কিসের জন্য এত অভিনয় করছিস? তুই তো আমাকে সবসময় ছোট বোনের নজরেই দেখতিস, তাই না? তাহলে আজ বড় ভাই দায়িত্বটা পালন কর, ব্যাগরা দিস না। বলি নৌশি কটকট করে সেই দিকে যেতে লাগলো। আদনানের রাগে অন্ধ হয়ে পাশে দেওয়ালে সচরে একটা ঘুষি মারল। তার হাতের কড়া থেকে রক্ত চুইয়ে পড়ছে, কিন্তু সেই ব্যথার চেয়েও বুকের ভিতরে যন্ত্রণাটা যেন তীব্রতর। নৌশি সিঁড়ি দিয়ে নামার সময় আড়ালে নিজের চোখের জলটুকু মুছে নিল। একবার আর চোখে উপরের দিকে তাকালো। আদনান তখনও পাথরের মতো দাঁড়িয়ে তার দিকেই তাকিয়ে আছে। নৌশি মনে মনে বলল, এত কিছু পরেও স্বীকার করবি না যে তুই আমায় ভালোবাসিস? সত্যি কি তুই এতটাই পাষাণ আদনান? নৌশি নিজেকে পুরোপুরি স্বাভাবিক করে সবার সাথে বসলো। ইমদাদুল মির্জা ফোনে কথা বলছিলেন। নৌশিকে দেখে ফোনটা রেখে বললেন, মারে, ওনার মাত্র কল দিল, ছেলে নাকি পরের সপ্তাহে আমেরিকা চলে যাবে, তাই তারা চাচ্ছে এই সপ্তাহে বিয়ের কাজটা সেরে ফেলতে। তোর কি কোনো সমস্যা আছে? নৌশি কিছুক্ষণ নিথর হয়ে বসে রইল। তার বুকের ভেতরটা হু হু করে উঠল। ধীরে অথচ স্থির কণ্ঠে জবাব দিল, না আব্বু, আমার কোনো সমস্যা নেই। মিতু আর টিনা পাশ থেকে অবাক হয়ে নৌশির দিকে তাকিয়ে রইল। মেয়েটা নিজের মনের কথা কাউকে না বললেও তার এই অস্বাভাবিক শান্ত থাকাটা তাদের মনে সন্দেহের দানা বেঁধেছে। রাত তখন 11:45। মির্জাবাড়ির সবাই নিজ নিজ করে ঘুমে আচ্ছন্ন। ড্রয়িং রুমের নিস্তব্ধতা চিহ্ন ছোপায় একাই একটা কুসুম আঁকড়ে ধরে এহেলান্দি বসে আছেন। আরিয়ান আজও ফিরতে দেরি করছে। বাবার অফিস সামলে নিজের নতুন ব্যবসার দেখভাল করতে গিয়ে লোকটার দম ফেলার সময় থাকে না। তিনার চোখের পাতা বারবার বুঝে আসছে ক্লান্তিতে। আরিয়ান বারবার বারণ করে দিয়েছে ওর জন্য রাত না জাগতে, কিন্তু মন কি আর এত বারণ শোনে? ঠিক তখনই কলিং বেলের চিরচেনা শব্দটা কানে এলো। তিনার ঠোঁটে মুহূর্তেই এক চিলতে প্রসাদ দিয়ে হাসি ফুটে উঠল। সে দ্রুত গিয়ে দরজাটা খুলতেই দেখল সামনে ক্লান্ত আরিয়ান দাঁড়িয়ে। হাতে ওর কালো কোটটা ঝুলছে, সাদা শার্টের দুটো বোতাম খোলা, সারাদিনের ধকলের ছাপ ওর উস্কো খুস্কো চুলে আর চোখে নিচে কালিতে স্পষ্ট। কিন্তু দরজার ওপাশে ত্রিরাকে দেখা মাত্রই আরিয়ানের সব ক্লান্তি যেন উবে গেল। ঠোঁটে ফুটে উঠল এক চওড়া হাসি। এক হাতে টিনাকে নিজের বুকের সাথে নিবিড় করে মিশিয়ে নিয়ে ওর কপালে একটা দীর্ঘশ্বাস আঁকলো আরিয়ান। তারপর আদরে ধমকের সুরে বলল, তোমাকে না বলেছিলাম আমার জন্য জেগে না থাকতে? তবুও জেগে আছো। দিন দিন বড় অবাধ্য হয়ে যাচ্ছ তুমি। যদি এভাবে রাত জেগে অসুস্থ হয়ে পড়ো তখন কি হবে? টিনা আরিয়ানের বুকের ঘ্রাণ নিতে নিতে আলতো হেসে জবাব দিল, অসুস্থ হলে আপনি আছেন তো আমার রাকি সাহেব, আপনি সুস্থ করে দেবেন। আরিয়ানকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে টিনা ওকে ঠেলে ভেতরে ঢুকিয়ে দিয়ে বলল, যান ঝটপট ফ্রেশ হয়ে আসুন, আমি খাবার বেড়ে দিচ্ছি। আরিয়ান এবার তর্ক আর করলো না। বাধ্য ছেলের মতো মুচকি হেসে নিচে রুমের দিকে পা বাড়ালো। আরিয়ান হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে ডাইনিং টেবিলে বসতেই টিনা সযত্নে খাবারের প্লেটটা এগিয়ে দিল। আরিয়ান আর চোখে টিনার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, খেয়েছ? টিনা খুব স্বাভাবিক হওয়ার ভান করে উত্তর দিল, সবার সাথে খেয়ে নিয়েছিলাম। আরিয়ান এবার শব্দ করে হেসে উঠল, মাথা নেড়ে বলল, ইদানিং মিথ্যা বলাও শিখে গেছো। মা কিছুক্ষণ আগে কল দিয়ে তোমার নামে একাদা নালিশ করেছে, সাথে আমাকেও আছা করে বকে দিল। বলল, আমার জন্য নাকি তুমি না খেয়ে বসে থাকো। এভাবে প্রতিদিন থাকলে শরীরটা কি আর টিকবে? টিনা ধরা পড়ে গিয়ে একটু নাক কুচকালো, অভিমানী সুরে বলল, এখন আমাকে খেতে বলবেন না প্লিজ, একদম ইচ্ছে করছে না। আরিয়ান এবার আদরে গলায় আবদার করল, আচ্ছা আমাকে অন্তত খাইয়ে দাও। কেন, আপনি কি নিজে হাতে খেতে পারেন না? পারি না। আপনি সত্যি বড় যেতেই, সেটা আমি জানি। টিনা আর কি কথা বাড়ালো না। এই লোকের যুক্তির সাথে পাল্লা দিয়ে জেদ রাখার অসম্ভব। সে ভাত মেখে প্রথম লোকমাটা আরিয়ানের মুখে তুলে দিতে আরিয়ান দুষ্টুমি করে টিনার আঙ্গুলে মৃদু কামড় বসালো। টিনা ঝট করে হাত সরিয়ে নিয়ে ধমকের সুরে বলল, বাচ্চা মুখ কমান তো। আরিয়ান তৃপ্তির হাসি হেসে বলল, এটাকে বুঝি বাচ্চামো বলে? পাগলি, একেই তো ভালোবাসা বলে।
টিনা দীর্ঘশ্বাস ফেলে হাসলো। মানছি আপনার ভালোবাসা। খাওয়ার মাঝে আরিয়ানের ফোনে অফিসের একের পর একটা ইমেল আসছিল। খাওয়া শেষ করে সে ল্যাপটপটা নিয়ে ড্রয়িং রুমে সোফায় বসলো। টিনা এক দৃষ্টিতে আরিয়ানের ব্যস্ত মুখের দিকে তাকিয়ে রইল। সারাদিনে খাটুনির পর লোকটার বিশ্রাম নেই দেখে তার খুব মায়া হলো। সে নরম স্বরে বলল, সারাদিন তো কাজে ডুবেছিলেন, বাসায় এসে অন্তত একটু রেস্ট নিন। আরিয়ান ল্যাপটপ থেকে চোখ সরিয়ে টিনার দিকে তাকালো। ল্যাপটপটা একপাশে সাইডে রেখে বলল, আচ্ছা আর কাজ করব না। তুমি বোধহয় বিরক্ত হচ্ছ আমার উপরে। না, বিরক্তি হচ্ছে না, আপনি বরং জেদ শেষ করে নিন। আরিয়ান শেষ জহুরি ইমেলটা পাঠিয়ে ল্যাপটপটা বন্ধ করলো। সামনে তাকাতেই দেখলো টিনা সোফায় হেলান দিয়ে চোখ বুঝে আছে। ক্লান্তিতে ওর মায়াবী মুখটা যেন আরও স্নান দেখাচ্ছে। আরিয়ান নিঃশব্দে টিনার সামনে ঝুঁকে পড়ল। পরম মমতায় ওর কপালের অবাধ চুলগুলো সরিয়ে দিতেই টিনা চোখ মেলালো। আরিয়ান আর এক মুহূর্ত দেরি করলো না, চোখের পলকে টিনাকে একটানে পাঁচে কোলে তুলে নিল। টিনা অপ্রস্তুত হয়ে আরিয়ানের গলা জড়িয়ে ধরে ফিসফিস করে বলল, কি করছেন? কেউ দেখে ফেলবে তো। আরিয়ান কোনো কথা না বলে টিনার চোখের গভীরে তাকিয়ে থাকলো। সেই দৃষ্টিতে আজ কোনো ক্লান্তি নেই, আছে কেবল অতল এক গভীর প্রেম। টিনার রেশমি চুলগুলো পিঠের উপরে ছড়িয়ে আছে, আর সেই কালো শাড়ি আঁচলটা মেঝের সাথে লুটোপুটি খাচ্ছে। আরিয়ান ওকে পাঁচা কোলে তুলে নিয়ে ধীর পায়ে সিঁড়ি থেকে হাঁটতে শুরু করলো। টিনা আরিয়ানের গলার সাথে ঝুলে থেকে বলল, আপনি দিন দিন বড্ড বেহায়া হয়ে যাচ্ছেন কিন্তু রাগী সাহেব। আরিয়ান টিনা চোখের দিকে তাকিয়ে এক চিলতে পাকা হাসি আসলো। তারপর গম্ভীর স্বরে বলল, স্ত্রীকে ভালোবাসতে গেলে একটু বেহায়া হতে হয়। হিসাব করছে ব্যবসায়ী হওয়া হওয়া যায়, কিন্তু আদর্শ স্বামী হওয়া যায় না, বুঝলেন বউচান? টিনা আরিয়ানের এমন অকর্ত যুক্তির সামনে হার মারল। সে লাজুক হেসে আরিয়ানের চওড়া বুকে মুখ ঘষল। আরিয়ান ওকে নিয়ে সোজা রুমে ঢুকলো এবং আলতো করে বিছানায় বসিয়ে দিল। এরপর আলমারি থেকে একটা ঝকঝকে বক্স বের করে আনলো। সেটা টিনার হাতে দিয়ে আরিয়ান ওর পাশেই বসলো। টিনা বক্সটার দিকে তাকিয়ে অবাক হয়ে দেখল, ওটা লেটেস্ট মডেলের একটা স্মার্টফোনের বক্স। উপরে বড় বড় অক্ষরে লেখা স্যামসাং আলট্রা প্রো ম্যাক্স। টিনা বিস্ময় ভরা চোখে আরিয়ানের দিকে তাকে জিজ্ঞেস করলো, নতুন ফোন কিনলেন নাকি? আরিয়ান ওর চুলে হাত বুলিয়ে দিয়ে মৃদু হেসে বলল, আমার জন্য না, এটা তোমার জন্য। সে কি, এত দামি ফোন আমার জন্য কেন কিনতে গেলেন? টিনার কণ্ঠে যেন বিস্ময়, তেমনই কিছুটা সংকোচ। আরিয়ান মেয়ের একটু অধিপত্যের সুরে বলল, কেন, আমার বউয়ের জন্য আমি কি দামি জিনিস কিনতে পারি না? না মানে এত কিছু দামি তো কোনো প্রয়োজন ছিল না, সাধারণ একটা হলেই তো হতো। টিনা বিড়বিড় করে বলল। আরিয়ান এবার ট্রেনার চিবুকটা আলতো করে উঁচিয়ে ধরে বলল, আমার বউকে আমি কী দেবো না দেবো সেটা একান্তই আমার ব্যাপার, এতে তোমার মানা করার কোনো অধিকার নেই, বুঝেছ? আরিয়ানের এই ডিরেক্টর মার্কা কথাবার্তা ভালোবাসা দেখে টিনা আর না হেসে পারল না। সে ফোনটা হাতে নিয়ে আরিয়ানের কাঁধে মাথা রাখলো। বাইরে তখন ঝড়ো হাওয়া শব্দ হচ্ছে, কিন্তু এই চার দেওয়ালের মাঝে এখন কেবল একরাশ প্রশান্তি আর স্নিগ্ধ প্রেম। জ্যোৎস্না প্লাবিত এক মায়াবী রাত। ইমতিয়াজ বাড়ির বেলকনিতে দোলনায় পাশাপাশি বসে আছে নির্জন ইমতিয়াজ আর নুসরাত। চারিপাশে একদম নিঝুম, শুধু মাঝখানে চিচি পোকার ডাক শোনা যাচ্ছে। নির্জন পরম শান্তিতে নুসরাতের কোলে মাথা দিয়ে চোখ বন্ধ করে শুয়ে আছে, আর নুসরাত আলতো করে তার হাত আঙ্গুল চালিয়ে দিচ্ছে চুলে। নুসরাতের মুখে সেই অ্যাসিডের ক্ষতটা ইদানিং ওষুধের কোণে অনেকটা ফিকে হয়ে এসেছে। ডাকটা এখন আর আগের মতো স্পষ্ট বোঝা যায় না, হয়তো আর কিছুদিন পর পুরোপুরি মিলিয়ে গিয়ে আগের সেই সতেজতা ফিরে আসবে। নুসরাত অপলক দৃষ্টিতে নির্জনের শান্ত মুখের দিকে তাকিয়ে রইল। মনে মনে ভাবল, এই পুরুষটা কত অদ্ভুত আর স্নিগ্ধ। নুসরাতের মতো দগ্ধ চেহারার একটা মানুষকে সে অবলীলায় আপন করে নিল। পৃথিবীর সবচেয়ে ভাগ্যবতী মেয়ে বোধ হয় সেই। নির্জন হঠাৎ নিস্তব্ধতা ভেঙে ডাকল, চশমাওয়ালি ম্যাডাম। নুসরাত মৃদু হেসে উত্তর দিল, একটা প্রশ্ন করি? নুসরাত হেসেই ফেলল, করো না, এটার জন্য আবার অনুমতি লাগে নাকি? নির্জন চোখ বন্ধ রেখে একটা ক্রুদ্ধ নিঃশ্বাস ছুঁড়ে পেল। প্রশ্ন করল, তোমার জীবনে আমার আগে কি অন্য কাউকে ভালোবেসেছিলে? নির্জনের এই প্রশ্নে নুসরাতের হাত ছাড়া থেমে গেল। এক মুহূর্তের জন্য বুকটা কেঁপে উঠল তার। কি উত্তর দেবে সে কি সত্যি পারবে তার এই বাদামহলার আগেও অন্য কাউকে একজনকে মনে প্রাণে ভালোবেসেছিল এটা বলতে? শুধু কি ভালোবাসা, তাকে পাবে না জেনে একদিন সে তো আত্মহত্যার পথ বেছে নিয়েছিল। নুসরাত দীর্ঘশ্বাস চেপে বুক বুঝে শান্ত গলায় বলল, না, আমি কাউকে ভালোবাসিনি। কোনো পাল্টা চুক্তি দিল না, শুধু ঠোঁটের কোণে এক রহস্যময় হাসি জুড়ল। নুসরাতের হাতের তালুতে একটা উষ্ণ চুমু খেয়ে খুব ধীর কণ্ঠে বলল, আমি তোমার চোখের ভাষা পড়তে জানি। নুসরাত আর কোনো উত্তর দিল না। সে আকাশের এই বিশাল নীলিমার দিকে তাকিয়ে মনে মনে বিড়বিড় করল, পৃথিবীর কেউ না জানুক আমার স্বামীর আগে আমি অন্য কাউকে ভালোবেসেছিলাম। যে বাড়িতে এখন এক অদ্ভুত বৈপরত্ব। একদিকে বীরের সানাইয়ের তোড়জোড় আর হইহুল্লোড়, অন্যদিকে কুমুদ এক নিস্তব্ধতা। এই হইহুল্লোড়ের খবর বাইরের সবাই জানলেও সেই নিস্তব্ধতার দহন কয়েকজনই বা টের পাচ্ছে।
নৌশির বিয়ে ঠিক হয়েছে শুক্রবার, আজ বুধবার, অর্থাৎ হাতে মাত্র আর একটা দিন। বাড়ির লোকজনে দম ফেলার সময় নেই, সবার চোখে মুখে উৎসবের আনন্দ। কিন্তু আদনান দাঁড়িয়ে আছে নিজের রুমের বেলকনিতে। বাইরে এই আনন্দ উচ্ছ্বাস তার কাছে বিষের চেয়েও তিক্ততা ঠেকেছে। নৌশিকে সে কত করে বোঝালো এই বিয়েটা না করতে, কিন্তু মিনিটা যেন পাথরের চেয়েও শক্ত হয়ে আছে। আদনানের ইচ্ছে করছে এক্ষুনি ছুটে গিয়ে চিৎকার করে বলে দিতে, এই নাতানের বাচ্চা, তোকে আমি ভালোবাসি, কিন্তু পরিস্থিতি আর এখন আর সেই পর্যায়ে নেই। চাইলে সবটা উলটপালট করা যায় না। আদনান ধীর পায়ে রুমে ফিরে এলো, ডয়ার টেনে বের করে আনলো একটা পুরনো চড়া চিহ্ন। খয়েরি ডায়েরির পাতায় আগডুম বাগডুম অনেক কথাই লেখা, কিন্তু তার বেশিরভাগ জুড়ে রাজত্ব করেছে একটি নাম, নৌশি। আদনান ডায়েরির পাতায় আঙ্গুল বুলাতে বুলাতে এক পৃষ্ঠা উল্টাতেই থমকে গেল। কাঁচা হাতে বড় বড় করে লেখা, তোরে আমার বউ বানাবো নাদান। লেখাটা দেখে আদনানের ঠোঁটে কোণে এক চিলতে বিষাদ মাখা হাসি ফুটে উঠল। তখন আদনানের বয়স বড়জোর ৮। প্রেম ভালোবাসা বুঝতোই না ঠিকই, কিন্তু সেদিন হয়তো অবুঝ মনে নৌশিকে নিজে করে রাখার একটা অদ্ভুত জেদ কাজ করেছিল। সেদিন পাশে বসে নৌশিও খিলখিল করে হেসেছিল, অথচ আজ সেই ছেলেটার স্বপ্নটার নিচকে এক অলেক কল্পনা মনে হচ্ছে। আদনানের চোখ দুটো পেয়ে দুফুটা নোনা চোখ ডায়েরির পাতায় গড়িয়ে পড়ল। পরক্ষণে সে ঝটকা দিয়ে চোখের জল মুছে ফেলল। তার দু চোখে তখন ফিরে এলো সেই পরিচিত দৃঢ়টা। তাকে এখন নিজের জীবনে সবচেয়ে বড় একটা সিদ্ধান্ত নিতে হবে। আদনান ডায়েরিটা সব শব্দে বন্ধ করে বিড়বিড় করে বলল, তুই শুধুই আমার হবি নৌশি, অন্য কারো হলে যে আমি বাঁচবো না। তোকে হারাতে দেওয়ার চেয়ে আমি সবকিছু ধ্বংস করে দিতে রাজি আছি। মির্জা বাড়ির সাজ বল, বাড়ির আদরের মেয়ের বিয়ে বলে কথা, আয়োজনে কোনো কমতি নেই। সময় কম হলেও কাজের বহর পাহাড় সম। বাড়ির আত্মীয় স্বজনে বাড়ি কিচকিচ করছে, অথচ এই মহাব্যস্ততার মাঝেও একজনের দেখা নেই। আরিয়ান নতুন কোম্পানির একটা অত্যন্ত জরুরি মিটিংয়ের জন্য তাকে আজ সকালেই বের হতে হয়েছে। টিনা ড্রয়িং রুমের এক কোণে দাঁড়িয়ে আছে। সকাল থেকে বার কয়েক কল করেছে আরিয়ানকে, কিন্তু ওপাশ থেকে কোনো সারা শব্দ নেই। অদ্ভুত একটা শূন্যতা আর অভিমানে তার কিছু করতে ইচ্ছে করছে না। ঠিক তখনই মাইমুনা বেগম কাজের তদারকি করতে করতে ওদিক দিয়ে যাচ্ছিলেন। টিনাকে এভাবে মূর্তির মতো দাঁড়িয়ে থাকতে দেখে তিনি থমকে দাঁড়ালেন। দ্রুত এগিয়ে এসে কপালে হাত দিয়ে বললেন, কি হয়েছে টিনা, শরীর কি অসুস্থ লাগছে? দেখি তো। শাশুড়ির সামান্য বিষয় নিয়ে এমন আকুলতা দেখে টিনার ঠোঁটে এক চিলতে স্নানে হাসি ফুটে উঠল। মাইমুনা বেগম টিনার ফ্যাকাশে মুখের দিকে তাকিয়ে আবারও শুধালেন, সারাদিনের এই হৈহট্টগোলের মাঝে তোমার ঠিকমতো খেয়ালই করা হয়নি। কিছু খেয়েছো মা? টিনা মাথা নেড়ে নিঃশব্দে জানিয়ে দিল সে কিছু খায়নি। সাথে সাথে মাইমুনা বেগমের কপালে চিন্তার ভাঁজ পড়ল। কিছুটা রাগে স্বরেই বললেন, খাওনি মানে? কেন খাওনি শুনি? ইচ্ছে করছিল না আম্মু। কয়েকদিন ধরেই শুনছি তোমার কিছু খেতে ইচ্ছে করছে না। শরীরটা কি বেশি খারাপ লাগছে? কোনো সমস্যা হলে আমাকে লুকিয়েও না কিন্তু। টিনা আমতা করে বলল, না আম্মু, তেমন কিছু না। আসলে আপনার ছেলে সেই সকালে বের হয়েছে, এর মাঝে একবারও ফোনটা রিসিভ করলো না। ছেলের উপর বৌমার এমন মিষ্টি অভিমান দেখে মাইমুনা মৃদু হাসলেন। টিনার চিবুকটা আলতো করে ছুঁয়ে দিয়ে বললেন, ও আচ্ছা, এই জন্য বুঝি মহারানীর মন খারাপ? ঠিক আছে, মুখ ভার করে থাকতে হবে না। তুমি বরং একটা কাজ করো, এখনই আরিয়ানের অফিসে চলে যাও। আমি ড্রাইভারকে বলে দিচ্ছি তোমাকে পৌঁছে দিতে। মাইমুনা বেগমের কথা মতো টিনা আর দেরি করল না। ড্রাইভারকে সাথে নিয়ে আরিয়ানের অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। তার মনে এইদিকে আরিয়ানের জন্য অভিমান, অন্যদিকে এক অজানা উৎকণ্ঠা কাজ করছিল। আরিয়ান মাত্রই মিটিং রুম থেকে বের হয়ে নিচে কেবিনে ঢুকলো। তার চোয়াল শক্ত, দু চোখে আগুনের মতো জ্বলছে। ম্যানেজারের অদক্ষতার কারণে নতুন প্রজেক্ট শুরুতেই বড়সড় লোকসান হয়েছে। তার উপরে বায়ারদের ক্রমাগত চাপ আরিয়ানের ধৈর্যচ্যুত করছে। কেবিনে ঢুকে সে গায়ের কোটটার আগে ছুড়ে মারল চেয়ারের ওপরে। দুই হাতে নিজের চুলের মুঠ করে ধরে মাইগ্রেনের তীব্র যন্ত্রণা তার মাথাটা যেন ফেটে যাচ্ছে। আর এই মানসিক চাপে সেই যন্ত্রণাকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে। আরিয়ান নিজেকে শান্ত করার আপ্রাণ চেষ্টা করছিল, কিন্তু পারছিল না। তার এই আসমিক আর প্রচণ্ড রেগে যাওয়ার পেছনে রয়েছে ইন্টারমিডিয়েট এক্সপ্লোসিভ ডিসঅর্ডার। টেবিলের ওপরে রাখা জলের গ্লাসটা হাতে নিয়ে দেখল ওটা খালি। মুহূর্তে তার হিতাহিত জ্ঞান হারিয়ে গেল। গ্লাসটা সজোরে ছুঁড়ে মারল সে। কাঁচি টুকরোগুলো ঝঞ্ঝাট শব্দে চারিদিকে বেরিয়ে পড়ল। ঠিক সেই মুহূর্তে দরজায় এসে দাঁড়িয়েছে টিনা। ঘরের রণক্ষেত্র দশা দেখে সে শিওরে উঠল। আরিয়ান তখনই লক্ষ্য করেনি সে পাগলের মতো টেবিলের ফাইলগুলো ছুঁড়ে ফেলেছে। টিনা বিস্ময়ে তাকিয়ে রইল। আরিয়ান তাকে মেনে নেওয়ার পর থেকেই এই ভয়াবহ রূপ আর দেখা যায়নি। নিয়মিত ওষুধ খেয়ে সে নিজেকে নিয়ন্ত্রণে রাখত, কিন্তু আজ বোধহয় সব বাদ ভেঙে গিয়েছে। টিনা প্রায়ই লক্ষ্য করেন আরিয়ান যন্ত্রণা ছটপট করলেও মুখ ফুটে কিছু বলে না। হঠাৎ আরিয়ানের নজর দরজার দিকে যেতেই সে থমকে গেল। কিন্তু টিনাকে দেখে সে শান্ত হলো না, বরং তার ভেতরে অস্থিরতা যেন আরও বেড়ে গেল। সে তাতে দাঁত চেপে রক্তলাভ চোখে টিনার দিকে তাকিয়ে রইল। টিনা জানে
এই অবস্থা আরিয়ানের হিতাহিত জ্ঞান না থাকায় এটা কেবল রাগ নয়, এটা এক ধরনের মানসিক সুস্থতা। এখন তাকে শান্ত করতে যাওয়া মানে আগুনের উপরে ঘি ঢালা। তবু টিনা নিজেকে সামলাতে পারল না। সে ধীর পায়ে আরিয়ানের দিকে এগোতে লাগলো। শান্ত গলায় জিজ্ঞেস করলো, কি করছেন এসব? কেন নিজেকে এভাবে কষ্ট দিচ্ছেন? টিনাকে নিচের দিকে এগিয়ে আসতে দেখে আরিয়ানের দৃষ্টি হঠাৎ নিচের দিকে গেল। টিনা খেয়ালই করেনি যে ফ্লোর জুড়ে কাচের ভাঙা কাচের ধারালো টুকরো পড়ে আছে। আর মাত্র 2 কদম ফেললেই টিনার পা সে কাচের উপরে পড়বে। আরিয়ান মুহূর্তের জন্য ঝড়ের গতিতে সামনে এগিয়ে এলো। টিনা কিছু বুঝে ওঠার আগেই আরিয়ান নিজে 2 হাত বাড়িয়ে দিল ওর পায়ের তলায়। টিনা চমকে গিয়ে পা থমকে নিল। আরিয়ানের হাতের তালুর উপরে টিনার পা ভার পড়তেই সে দ্রুত একে ওপাশে সরিয়ে নিল। টিনা বিস্ময়ে বিমূর্ত হয়ে তাকিয়ে রইল। এই তো কয়েক সেকেন্ড আগে মানুষটার আগে অন্ধ হয়ে সব তছনছ করেছিল, অথচ পরক্ষণে তার এই অবিশ্বাস্য সতর্কতা আরিয়ানের বিরক্তি মেখাসানো উদ্বিগ্ন বলে উঠল, একটু সাবধানে হাঁটবে না? এখন যদি পায়ে কাজ পেতে যেত তখন কি হতো? টিনা খোলা কাছাকে তাকিয়ে ভাবল, এই কি সেই ভয়ানক রাগী সাহেব যার ক্রোধের সামনে সবাই কাঁপত? সে আজ নিজের হাতে তোয়াক্কা না করে ওর পায়ের নিচে ঢাল হয়ে দাঁড়ালো। টিনা আমতামতা করে বলল, আপনার হাতে লাগেনি তো? আরিয়ান সেদিকে পাত্তা নাতে জিজ্ঞেস করলো, তোমার জুতো কোথায়? খালি পায়ে অফিসে ঢুকেছ কেন? গাড়ি থেকে নামার সময় ছিঁড়ে গিয়েছে, তাই ওটা ওখানে রেখে এসেছি। আরিয়ান আর কথা বাড়ালো না। আলতো করে টিনা বাহু ধরে ওকে সোফায় বসিয়ে দিল। পর নিজেই একটু নিচু হয়ে ফ্লোরে থাকা কাজগুলো খুঁটে খুঁটতে সরাতে লাগলো। টিনা ওর এই শান্ত রূপ দেখে সাহস পেয়ে জিজ্ঞেস করলো, অফিসে কি কোনো সমস্যা হয়েছে? এভাবে রেখেছিলে কেন? আরিয়ান মুখ না তুলেই একটা স্নান হাসি হাসলো, কই আমি কি রেখে আছি? না তো। টিনা মায়া ভরা দৃষ্টিতে তাকিয়ে থেকে ফিসফিস করে বলল, হুম, এখন আপনাকে একদমই রাগী সাহেব মনে হচ্ছে না, আপনি বড্ড বদলে গেছেন। আরিয়ান এবার সোজা হয়ে দাঁড়িয়ে ফাইলগুলো গুছিয়ে টেবিলের উপরে রাখলো। টিনার সামনে এসে দাঁড়িয়ে কৌতুক করে বলল, কেন? এখন কি তুমি চাচ্ছ আমি তোমার সামনে আবারও চিল্লাপাল্লা করি, সারাদিন ক্যাচর ক্যাচর করি? আরিয়ানের কথার ধরনে ত্রিনা হেসে ফেলল। আরিয়ান এবার ওর পাশে বসে জিজ্ঞেস করলো, হঠাৎ এখানে যে কোনো বিশেষ কারণ? আপনাকে কতগুলো কল দিলাম, একবারে ধরলেন না, তাই ভাবলাম বাড়িতে তো হই হুল্লোড় চড়ছে, আপনার জন্য খাবার নিয়ে একেবারে অফিসেই চলে আসি। আরিয়ান তীক্ষ্ণ চোখে টিনার দিকে তাকিয়ে বলল, নিশ্চয়ই তুমি নিজেও কিছু খাওনি। টিনা মাথা নিচু করে চুপ রইল। আরিয়ান একটা দীর্ঘশ্বাস ফেলে টিফিন বক্স করলো। ভাত মাখিয়ে এক লোকমা টিনার মুখের সামনে ধরে বলল, চুপচাপ খেয়ে নাও, আমি আজ খাইয়ে দিচ্ছি তোমায়। টিনা মৃদু আপত্তি জানিয়ে বলল, আমাকে খাইয়ে দিতে হবে না, আপনি খেয়ে নিন, আমি বাসায় গিয়ে খেয়ে নেব। আরিয়ান এবার পুরো কুচকে গম্ভীর গলায় বলল, একদম কথা বাড়াবে না শ্যামালিনী, আমার কথার উপরে কথা বলা আমার একদম পছন্দ না, সেটা জানুন তো। টিনা এবার বিরক্তি করার সাহস পেল না। এই আদরে ধমকের মাঝে যে কতটা অধিকার লুকিয়ে আছে সে তো জানে। আরিয়ান এক লোকমা নিচে খেল এবং পরের লোকমাটা গরম মমতায় তৃপ্তির মুখে তুলে নিতে লাগলো সে। বাহিরে ঝড়ার ভেতরে অশান্তি সব যেন এক মুহূর্তে স্নিগ্ধতায় ধুয়ে মুছে একাকার হয়ে গেল। আদনান অনেকক্ষণ ধরে নিজের রুমে পায়চারি করছে। সে নিজের সবটুকু সাহস এক জায়গায় জড়ো করার চেষ্টা করেছে। ঘড়িতে তখন রাত 8টা ছুঁই ছুঁই। ড্রয়িংয়ে এখনও আত্মীয় স্বজনের কলকলালি থামেনি। বিয়ের তারিখটা এত দ্রুত ঠিক হয়ে যাবে সেটা আন্দানের কল্পনাতেও বাহিরে ছিল। সময় কম বলে আয়োজন খুব জাঁকজমকপূর্ণ না হলেও প্রস্তুতির কোনো কমতি নেই। আর সেই প্রতিটি সেকেন্ডে আদনানের বুকের ভেতরে যেন উত্তাল ঢেউ তুলছে। প্রতিটি মুহূর্তে তার মনে হচ্ছে নৌশি বুঝি তার জীবনের থেকে চিরতরে 1000 মাইল দূরে চলে যাচ্ছে। আদনান দীর্ঘায় তার বাবা আহাদ মির্জার রুমের সামনে গিয়ে দাঁড়ালো। বুক ভরা একটা দীর্ঘশ্বাস নিয়ে কাঁপা কাঁপা হাতে দরজায় নক করলো। ভেতর থেকে আহাদ মির্জা গম্ভীর গলায় বলল, কে? ভেতরে এসো। আদনান রুমে প্রবেশ করলো। আহাদ মির্জা বিছানায় আছোয়া হয়েছিলেন। ছেলেকে দেখে উঠে বসলেন। রুমে এখন তিনি ছাড়া আর কেউ নেই। তিনি চশমাটা ঠিক করে নিয়ে বললেন, আদনান, হঠাৎ আমার রুমে, কিছু বলবি? আদনান মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। তারপর অস্পষ্ট স্বরে বলল, জি আপু, আমার তোমার সাথে কিছু জরুরি কথা ছিল। আহাদ মির্জা কিছুটা কৌতূহল হয়ে তাকালেন। জরুরি কথা? কি এমন কথা, বল। আদনান কথাগুলো গুছিয়ে নেওয়ার জন্য কয়েক সেকেন্ড সময় নিল। তারপর গলার চটটা কিছুটা বুঝে আসলেও দৃঢ়তা হারালো না। সে সরাসরি বাবার চোখের দিকে তাকিয়ে মিনতি অথচ মরিয়া কণ্ঠে বলে উঠল, আপু, নৌশির এই বিয়েটা ভেঙে দাও। ছেলের মুখ থেকে এমন অভাবনীয় কথা শুনে আহাদ মির্জা থমকে গেলেন। ঘরের নিস্তব্ধতা যেন আরও ঘনীভূত হলো। তিনি বিস্ময় ভরা দৃষ্টিতে তাকিয়ে রইলেন আদনানের দিকে, যেন বিশ্বাসই করতে পারছেন না যে তার শান্ত ছেলেটা আজ এমন এক দাবি নিয়ে তার সামনে দাঁড়িয়েছে। তিনি চিৎকার করে বলে উঠলেন, মানে বিয়ে ভেঙে দেবে মানে? এটা কোন ধরনের পাগলামি আদনান? আদনান আকুতি ভরা স্বরে আবার বলল, প্লিজ আপু, যেভাবে হোক এই বিয়েটা আটকিয়ে দাও। আহাদ মির্জা কিছুটা ধমকে সুরে বললেন, আমি বুঝতে পারছি, ছোটবেলা থেকে তুই আর নৌশি খুব ভালো বন্ধু, তাই বলে ওর বিয়ে ভেঙে দেওয়ার কথা বলবি? বোকা ছেলে,
ওটা ওর জীবনের ব্যাপার। আদনান এবার চোখ মুছে বুক ভরে একটা দীর্ঘশ্বাস নিল। নিজের সবটুকু সাহস সঞ্চয় করে এক নিঃশ্বাসে বলে ফেলল, আমি নৌশিকে ভালোবাসি আপু। অন্য কোথাও ওর বিয়ে হতে পারে না, আমি ওকেই বিয়ে করব। কথাটা শেষ হওয়ার আগেই রুমের নিস্তব্ধতা ভেঙে আহাত মির্জার শক্ত হাতে দুটো থাপ্পড় এসে পড়ল আদনানের গালে। থাপ্পড়ের চোটে আদনান তাল সামলাতে পারল না। আহাত মির্জার আগে কাঁপতে কাঁপতে আবারও হাত তুলতে যাচ্ছিলেন। ঠিক তখনই মাইমুনা বেগম রুমে ঢুকে আদনানকে আগলে ধরলেন। তিনি এই রণক্ষেত্র দশা দেখে আতকে উঠলেন। কি করছেন আপনি? এত বড় ছেলের গায়ে হাত তুলছেন কেন? আহাত মির্জা গর্জে উঠে বললেন, এখন তো শুধু থাপ্পড় মেরেছি, এই ছেলেকে তো মেরে ফেলা উচিত। কত বড় বেয়াদব হলে নিজের ছোট বোনকে বিয়ে করার কথা মুখে আনে। আদনান কালের ব্যথা তোয়াক্কা না করে যেতে গলায় বলে উঠল, আপু নৌশি আমার আপন বোন না। ইসলাম আর সমাজ উভয় ক্ষেত্রে চাচাতো বোনকে বিয়ে করা জায়েজ। তাহলে তোমার কেন এটাকে পাপ ভাবছ? আহাত মির্জা এবারও তেড়ে আসলেন ছেলেকে মারার জন্য, কিন্তু মাইমুনা বেগম চাল হয়ে সামনে দাঁড়িয়ে রইলেন। তিনি কঠোর স্বরে স্বামীকে বললেন, আপনি আগে নিজেকে শান্ত করুন। তারপর ছেলের দিকে ফিরে ধরা গলায় বললেন, তুই কি পাগল হয়ে গিয়েছিস আদনান? তুই জানিস না এই মির্জা বাড়িতে কোনোদিন চাচাতো ভাই বোনের বিয়ের নিয়ম নেই? আমাদের বংশের মর্যাদা লুণ্ঠিত হয়েছে। আদনান এবার উচ্চস্বরে প্রতিবাদ করে উঠল, কেন নিয়ম নেই? কিসের নিয়ম এটা? যেখানে সৃষ্টিকর্তার বিধানের কোনো নিয়ম নেই, সেখানে তোমাদের বারান্দা এই সকলে নিয়মে আমি কেন মানব? আমি নৌশিকে ছাড়া বাঁচব না আম্মু। আহাত মির্জা রাগে ফেটে পড়ে চিৎকার করে উঠলেন, আদনান, আর একটা কথা বললে তোমার গায়ের চামড়া তুলে নেব আমি। তুমি যেটা বলেছিস সেটা এই জন্মে অন্তত সম্ভব না। ভুলে যা এসব অলিক কল্পনা। আদনান আর নিজেকে ধরে রাখতে পারল না। সব আভিজাত্য আর ব্যক্তিত্ব বিসর্জন দিয়ে সে সজোরে আহাত মির্জার পা জড়িয়ে ধরল। পাথর চাপা কান্নায় ভেঙে পড়ল ছেলেটা। ডুকরে কেঁদে উঠে পড়ল, আপু দোহাই তোমার, একটু দয়া করো। তোমার এই ছেলেটা বাঁচবে না আপু, মরে যাবেও আমি। ছোটবেলা থেকে আজ পর্যন্ত আমার কোনো শখ তুমি অপূর্ণ রেখেছ, তাহলে আজ কেন অত নিষ্ঠুর হচ্ছ? দয়া করে নৌশির বিয়েটা অন্য কোথাও দিও না। আমি ওকে ছাড়া নিঃশ্বাস নিতে পারছি না আপু, আমি সত্যিই মরে যাব। ছেলের এই করুণ দশা দেখে আহাত মির্জার মনটা এক মুহূর্তের জন্য কেঁপে উঠল। তিনি নিচু হয়ে আদনানকে টেনে তুললেন, বরং মমতার মাথায় হাত রেখে বোঝানোর স্বরে বললেন, দেখ আদনান, আবেগটি পৃথিবী চলে না। এটা সম্ভব না বাবা, মেয়েটা সামাজিকভাবে পাকা হয়ে গেছে। এই মুহূর্তে যদি আমরা বিয়েটা ভেঙে দিই, তবে মির্জা বাড়ির মান সম্মান ধুলে মিশে যাবে। আত্মীয় স্বজনের সামনে আমরা মুখ দেখাতে পারবো না। বড় হয়েছিস, একটু বোঝার চেষ্টা কর। আদনান অসহায় দৃষ্টিতে একবার তার বাবা আর একবার মায়ের দিকে তাকালো। তার মনে হলো পায়ের তলার মাটি সরে গিয়ে এক বিশাল শূন্যতায় তলিয়ে যাচ্ছে সে। তার সাজানো পৃথিবীটা মুহূর্তেই তার সে ঘরের মতো ভেঙে চুরমার হয়ে গেল। সে আর একটা কথাও বলল না। চল না মান। পায়ে ঘর থেকে বেরিয়ে আসতেই দেখলো করিডোরে নুসরাত দাঁড়িয়ে আছে। নুসরাতের করুণ চাহনির দিকে একবার তাকিয়ে সে নিচের রুমের দিকে পা বাড়ালো। নুসরাত আদানে যাওয়ার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে মনে মনে বলল, নিজের অজান্তে আমার মতো একই ভুল তোরাও করলি। আদান নিজের রুমের দিকে যাওয়ার সময় একবার নৌশির দরজার দিকে তাকালো। ওপাশ থেকে কোনো শব্দ নেই, দরজাটা শক্ত করে বন্ধ। খুব ইচ্ছে হলো একবার চিৎকার করে নৌশিকে ডাকতে, কিন্তু দরজায় নক করার মতো ন্যূনতম শক্তিও তার শরীরে অবশিষ্ট নেই। নিজের রুমে ঢুকে আদনান সহ শব্দে দরজাটা বন্ধ করে দিল। পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে রইল নিথর হয়ে। অন্ধকার ঘরে তার নজর গেল উপরে সিলিং ফ্যানটার দিকে। এক দৃষ্টিতে সেদিকে তাকিয়ে রইল সে। তার দুচোখে তখন কোনো জল নেই, আছে কেবল এক ভয়ঙ্কর শূন্যতা আর চরম এক সিদ্ধান্তের হাতছানি। মির্জা বাড়ির আলোকসজ্জায় ঝলমল করেছে। শত দরজা থেকে ড্রয়িং রুম পর্যন্ত টাটকা কাঁচা ফুলের সুবাসে মোমো করেছে চারিপাশে। সময়ের স্বল্পতায় নৌশির বিয়ের আয়োজনটা বাড়িতেই করা হয়েছে, কিন্তু আভিজাত্যের কোনো কমতি নেই। মেহমানদের আনাগোনা আর হৈহুল্লোড়ে মুখরিত পুরো বাড়ি। অথচ এই উৎসবের মধ্যমণি নৌশি নিচে ঘরে পাথরের মূর্তির মতো বসে আছে। তাকে সাজানো হচ্ছে কনের সাজে, কিন্তু তার চোখের কোণে কোনো আভা নেই, যেন এক প্রাণহীন পুতুল। আজ সকালেই ঘটে গিয়েছিল এক অদ্ভুত কাণ্ড। বাড়ির সবাই যখন ব্যস্ত, তখন আদনান ছাড়ের বেগে নৌশির ঘরে ঢুকে পড়েছিল। তার উস্কো খুস্কো চুল আর রক্তাভাব চোখ দেখে নৌশি শিউরে উঠেছিল। সে কিছুটা ঘাবড়ে গিয়ে ধমকে সুরে বলেছিল, কি হয়েছে তোর? এভাবে অনুমতি ছাড়া পাগলের মতো রুমে ঢুকলি কেন? আদনান কোনো কথা না বাড়িয়ে চাপটে ধরল নৌশির দুহাত। তার স্পর্শে যেন আগুনের তাপ ছিল। সে মরিয়া হয়ে পড়ল, এখনো সময় আছে নৌশি, প্লিজ এই বিয়েটা করিস না। এখনো সব ঠিক করা সম্ভব। নৌশি নিজের হাত ছাড়ানোর চেষ্টা না করে শীতল গলায় প্রশ্ন করল, কেন করবো না? আদনান এবার আর নিজেকে ধরে রাখতে পারল না। সে পাগলের মতো চিৎকার করে উঠল, কথায় কথায় কেন এমন করিস? কেন বুঝিস না যে আমি তোকে ভালোবাসি? তোকে ছাড়া আমার নিঃশ্বাস নিতে কষ্ট হয়। নৌশি থমকে গেল। তার হৃৎপিণ্ড যেন এক মুহূর্তের জন্য থমকে দাঁড়িয়েছে। যান্ত্রিক গলায় অস্পষ্ট স্বরে আবারও বলল, কি বললি? আর একবার বল। আদনান এবার কান্নায় ভেঙে পড়ল। নৌশির চোখের দিকে তাকিয়ে আর্তনাদ করে বলল, ভালোবাসি তোকে, নিজের চেয়েও বেশি, বিশ্বের চেয়েও বেশি। তুই কেন বুঝতে চাসনি এতদিন?
নৌশি তুই চোখ বেয়ে নোনাজল গড়িয়ে পড়ল তার সাজানো গালে। আদনান এবার হাঁটুর উপরে ভর দিয়ে নৌশির পায়ের কাছে বসে পড়ল। তার হাত দুটো শক্ত করে ধরে পাগলের মতো বলতে লাগলো, এই নাদানের বাচ্চা, চল না, আমরা এখান থেকে অনেক দূরে চলে পালিয়ে যাই। আমি তোকে ছাড়া বাঁচতে পারবো না রে। আমার সত্যি পাগল পাগল লাগছে। তুই অন্য কারো হয়ে যাবি, এটা ভাবলে আমার কলিজা ছিঁড়ে যাচ্ছে। আদনানের কথা নৌশি হেসে দিল। নৌশি সেই হাসি আদনানের বুকটা যেন ধারালো ছুরি দিয়ে চিড়ে দিল। সেই হাসিতে কোনো আনন্দ ছিল না, ছিল একরাশ অবজ্ঞা আর হাহাকার। নৌশি রক্তরাপ চোখে তাকিয়ে ধরা গলায় বলল, একই চাঁদের নিচে 19টা বছর কাটিয়ে দিলি আদনান, অথচ নিজের মনে কথাটুকুও বলতে পারিসনি। আজ যখন আর মাত্র কয়েক ঘন্টা পর আমি অন্য কারো হয়ে যাব, বলছিস পালিয়ে যেতে। তুই আমাকে নাদান ডাকিস, কিন্তু প্রকৃতপক্ষে নাদান তো তুই। ভালো থাকিস আদনান। এই মুহূর্তে বাড়ি মান সম্মান তুলে মিশিয়ে দিয়ে পালিয়ে যাওয়া আমার পক্ষে সম্ভব না। এক জীবনে হয় অপূর্ণতা নিয়েই বাঁচলাম। চিন্তা করিস না, সেই অজানা মানুষটার সাথে আমি মানিয়ে নিতে পারবো। আর যদি কোনোদিন দেখি আর পারছি না, তখন না হয় এই পৃথিবী থেকেই বিদায় নেব। নৌশির মুখে মৃত্যুর কথা শুনে আদনান পাথরের মতো দাঁড়িয়ে রইল। তার সমস্ত পৃথিবী যেন তুলে উঠল। সে শেষবারের মতো অসহায় কণ্ঠে বলল, আমি বাঁচবো না তোকে ছাড়া নৌশি, সত্যিই বাঁচবো না। নৌশির ওপাশে মুখ ফিরিয়ে নিল। নিজের চোখের অবাধ্য জলটুকু কোনো মতে গিলে নিয়ে পাথর চাপা কণ্ঠে বলল, কাউকে ছাড়া কেউ মরে না, সময় সব শিখিয়ে দেয়। আদনান এবার অদ্ভুত একটা শান্ত স্বরে বলল, মরে, মানুষ মরে, তুই জানিস না। শুধু নিঃশ্বাস নেওয়া মানে বেঁচে থাকা না। কিছু মানুষ দিনের পর দিন বেঁচে থাকার মরার মতো। সেই তিল তিল করে মরে যাওয়াটা যন্ত্রণাময়ী মৃত্যুর চেয়েও 1000 গুণ বেশি ভয়ঙ্কর। নৌশি আর কোনো উত্তর দিল না। নিজের ঘরের কেবল বাইরের সানাইয়ের সুর ভেসে আসছিল, যা আদনানের কানে বিসর্জনের বাঁচানোর মতো বাজছিল। সে দেড় ঘর থেকে বেরিয়ে গেল। তার চোখে তখন কোনো পানি নেই, আছে কেবল এক স্থির অন্ধকার সংলাপ। আদনান ঘর থেকে বের হওয়ার সময় শেষবারের মতো নৌশির দিকে ফিরে তাকালো। তার দু চোখে তখন আর কোনো মিনতি নেই, এক অদ্ভুত শূন্যতা। সে ফিসফিস করে বলল, চল না নৌশি, এখনো বলছি পালিয়ে যাই। এছাড়া আমাদের এক হওয়া আর কোনো রাস্তা খোলা নেই। আমি তোকে ছাড়া নরক যন্ত্রণা ছটফট করছি। নৌশি নিচে কাঁপা কাঁপা হাতটাটো শক্ত করে মুঠো করল। পাথরের মতো কঠিন হয়ে জবাব দিল, আদনান, দোহাই তোর, রুম থেকে বের হ। আর আমাকে এইভাবে চালাস না, আমি আর পারছি না। আদনান হঠাৎ করে শব্দ করে হেসে উঠল অট্ট হাসিতে, কিন্তু সেই হাসিতে এক তীব্র যন্ত্রণা মেশানো। সে বিড়বিড় করে বলল, আর জ্বালাবো না তোকে। আচ্ছা, আর জ্বালাবো না। এবার তোকে আমি পোড়াবো নৌশি। নৌশি আদনানের কথায় গুরুটা অর্থ বুঝতে পারল না। সে স্নান হেসে উত্তর দিল, আমি তো অনেক আগে পড়ে ছাড়খাড় হয়ে গেছি আদনান, পোড়া জিনিসকে আর নতুন করে কি পোড়াবি। আদনান আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। ঝড়ে বেগে ঘর থেকে বেরিয়ে গেল সে। বর্তমানে ফিরে এলো নৌশি। আয়নার সামনে মিতু তখন কাজলের তুলি দিয়ে দাঁড়িয়ে। মিতু বলে উঠল, এভাবে চোখের জল ফেলে কাজলটা দেবো কিভাবে? সব তো লেপটে যাচ্ছে। মিতুর কথায় নৌশির ঘোর কাটল। সে খেয়াল করলো দীর্ঘক্ষণ ধরে সে নুসরাত আর ট্রিনাকে দেখেছে না। তার মনের ভেতরে এক অচেনা আশঙ্কা দানা বাঁধতে শুরু করলো। সে কাপা গলায় প্রশ্ন করল, নুসরাত আপু আর বৌমনি কোথায়? ওদের তো অনেকক্ষণ ধরে দেখছি না। মিতু সাজগোজের জিনিসে হাত চালাতে চালাতে হালকা স্বরে বলল, বাড়িতে কত মানুষ এসেছে দেখছিস না? হয়তো মেহমান সামলাতে কোথাও ব্যস্ত আছে। নৌশির বুকটা কেন যেন কুকাইছে। সকালে যে আদনানকে শেষ দেখেছিল, তারপর আর কোনো হদিস নেই। সে আবারও জিজ্ঞেস করল, আদনান কোথায়? ও কি ড্রয়িং রুমে? মিতু এবার একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আদনান তো সেই সকালেই বাড়ি থেকে বের হয়েছে, এখনও ফিরেনি। বড় বাবা আর ছোট কাকা বারবার কল করেছে, কিন্তু ওর ফোন বন্ধ দেখাচ্ছে। মেজাজটাই খারাপ করে দিল ছেলেটা। আজকের দিনেও এমন দায়িত্বহীনতা। নৌশির বুকের ভেতরটা এক মুহূর্তেই দমড়ে মুচড়ে গেল। ফোন বন্ধ, এই শব্দ দুটি তার মাথায় হাতুড়ির মতো বাজছে। আদনানের সেই শেষ কথাগুলো মনে পড়ে গেল তার, তোকে আমি পোড়াবো। নৌশির ইচ্ছে করছে এই মুহূর্তে কোণের সাথে ছিঁড়ে ফেলে সব কিছু থেকে মুক্তি পেতে, কিন্তু সামাজিক শৃঙ্খল আর পরিবারের সম্মানের এই জাতাকল থেকে মুক্তি পাওয়া কি এতই সহজ? উৎসবের মাতোয়ারা মির্চা বাড়ি ও হইচই থেকে নিজেকে আড়াল করে ট্রেনে করিডোর দিয়ে প্রায় ছুটছিল। তার কপালে চিন্তার সূক্ষ্মবাজ। ঠিক নিজের রুমের পাশ দিয়ে যাওয়ার সময় আচমকা একটা শক্ত হাতের টান তার গতি থমকে গেল। কিছু বুঝে ওঠার আগেই কেউ তাকে ঝাটকা দিয়ে রুম ভেতরে টেনে নিল। ভয়ে চিৎকার দিতে গিয়েও পারল না তৃণা। তার আগেই একটা উষ্ণ হাতের তালু শক্ত করে চেপে ধরল তার মুখ। ভয়ে চোখ বুজে ফেলেছিল সে, কিন্তু অতি পরিচিত সেই গায়ের ঘ্রাণ নাকে আসতেই ধক করে উঠল বুকটা। চোখ মেলতেই সামনে দেখল দাঁড়িয়ে আছে আরিয়ান। তবে এখন তার চোখে রাগ নেই, ভুবন ভুলানো দুষ্টুমি মাখা হাসি। টিনার নিচের মুখ ছড়িয়ে নিয়ে ভ্রু কুচকে বিরক্তির ভান করে বলল, দাঁত, আপনি সবসময় এমন কেন করেন? আরিয়ান এক পা এগিয়ে এসে টিনা কোমরে হাত রাখল। গাঢ় স্বরে শুধালো, কেমন করি? এই যে এরকম হুটহাট। টিনা আমতামতা করে বলল, এরকম কি? আরিয়ান ঠোঁটের কোণে পাকা হাসি। কিছু না। কিছু না কি? আরিয়ান আবারও কাছে ঝুঁকে এলো। টিনা চোখ ফুরিয়ে নিয়ে অস্পষ্ট স্বরে বলল, জানি না।
আরিয়ান এবার টিনার কানের কাছে মুখতে ফিসফিস করে বলল, আজ বড় মায়াবী লাগছে তোমায় আমার শ্যামালিনী। টিনা লজ্জা পেয়ে একটু আড়ালে যেতে চাইল। শ্যামলা মানুষকে আবার সুন্দর লাগে নাকি? আরিয়ান টিনার চিবুকটা আলতো করে উঁচিয়ে ধরল, তার চোখের গভীরতা মেপে নিয়ে ধীর স্থির কণ্ঠে বলল, সত্যি বলছি, আমার দেখা পৃথিবীর সবচেয়ে সুন্দর নারী তুমি। এই কাল যে বড় নেই তো তোমার বারবার হারিয়ে ফেলি। টিনা আলতো করে আরিয়ানকে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করলো, দীর্ঘশ্বাস ফেলে বলল, শুনুন তো, আমি খুব টেনশনে আছি। আরিয়ান এবার একটু গম্ভীর হয়ে বলল, কি বিষয় নিয়ে এত টেনশন? বিয়ে নিয়ে? আরিয়ান কিছুক্ষণ কি যেন ভাবলো, এরপর জিজ্ঞেস করলো, আচ্ছা আদনানের কি হয়েছে বলো তো? ছেলেটাকে কদিন ধরে কেমন জানি মনমরা দেখছি, কোনো ঝামেলা হয়েছে ওর? টিনা মুহূর্তের জন্য চুপ হয়ে গেল, নিজের চোখে পলক লুকিয়ে নিয়ে শুকনো গলায় বলল, কিছু না তো, এমনি হয়তো। আরিয়ান তীরা চোখের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল, এরপর ধীর পায়ে ওর আরও কাছে এসে ফিসফিসিয়ে বলল, কিছু একটা লুকোচ্ছ তুমি সামালিনী, তোমার এই চঞ্চল চোখ দুটোতে মিথ্যে কথা একদম ধরা পড়ে গেল। বলো তো, আদনান আর নৌশিকে নিয়ে কোনো গোপন কথা তুমি জানো? টিনা আর লুকাতে পারল না, আরিয়ানের বুকের উপর হাত রেখে একটা গভীর দীর্ঘশ্বাস ছেড়ে নৌশি আর আদনানের সেই অবক্ত প্রেম আর তিলে তিলে পুড়ে যাওয়ার গল্পটা বলতে শুরু করলো। নৌশি সাজগোজ তখন শেষ পর্যায়ে, আরিয়ানের প্রতিবিম্বে নিজেকে চিনতে কষ্টে তার টকটকে লাল বেনারসি আর তার গায়ের ভারী সাজে রাজকন্যার মতো দেখলেও ভেতরে শ্মশানের মতো খা খা করছে। ঠিক সেই মুহূর্তে ঘরে এসে ঢুকলো নুসরাত। নৌশি অবাক হয়ে লক্ষ্য করলো, নুসরাতের চোখে মুখে অদ্ভুত প্রশান্তি, ঠোঁটের কোণে ঝুলে আসে এক চিলতে হাসি। নৌশি ধরা গলা জিজ্ঞেস করলো, কোথায় ছিলে এতক্ষণ আপু? কতক্ষণ ধরে তোমায় খুঁজেছি। নুসরাত সহজভাবে জবাব দিল, এই তো নিচেই ছিলাম একটু কাজে। ঘরে বাকি সবাই চেয়ে নুসরাত আর বেশি প্রফুল্ল দেখাচ্ছে। নৌশি বিস্ময় ভরা চোখে তাকিয়ে রইল। ছোটবেলা থেকে নৌশির সামান্য সামান্য মন খারাপেও যে হাজারবার মানুষটা কারণ জানতে চাইতো, আজ তার জীবনের সবচেয়ে বড় যন্ত্রণা তিনিও নুসরাত এত নির্লিপ্ত কি করে হতে পারে? নুসরাত কি তবে কিছুই বুঝতে পারছে না? হঠাৎই নিচ থেকে শোরগোল ভেসে এলো। কচি কাচারা চিৎকার করে বলতে লাগলো, বর এসেছে, বর এসেছে। সেই শব্দটা নৌশির কানে যেন মরণ ঘণ্টার মতো বাজল। সে নিজের অজান্তে বিড়বিড় করলো, বেঁচে থেকেও মরা স্বাদ পাওয়ার দিকে আরও একটা এগিয়ে গেলাম। নৌশি স্তব্ধ হয়ে বসে রইল। নুসরাত ওর কাঁধে হাত থেকে আদুরে গলায় বলল, আরে মুখটা অমন করে আছিস কেন? আজ তো তোর খুশির দিন, তাই না? নৌশি এবার আর চুপ থাকতে পারল না। তার ভেতরে জমানো সবটুকু অভিমান যেন বিস্ফোরিত হলো। সে নুসরাতের চোখের দিকে তাকিয়ে সরাসরি প্রশ্ন করলো, আপু, তুমি তো একসময় দাদাভাইকে আরিয়ানকে ভালোবাসতে, তাই না? কিন্তু ভাগ্যের ফেরে তাকে পাওনি। সে কষ্টটা কি আজ ভুলে গেছো? নৌশির মুখে এমন সরাসরি প্রশ্নে নুসরাত এক মুহূর্তের জন্য কেঁপে উঠল। তার মানে নৌশি জানতো? নুসরাত নিজেকে দ্রুত সামনে নিয়ে কিছুটা শক্ত গলায় বলল, অতীত নিয়ে কেন কথা বলছিস নৌশি? ওটা আমার বোকামি ছিল। আজ দেখ আমি কত সুখে আছি। উপরওয়ালা যখন কোনো নারীর কাছ থেকে কিছু কেড়ে নেয়, তার বদলে আরও উত্তম কিছু দান করেন। আমার ক্ষেত্রে নির্জন ইমতিয়াজ হলো সেই শ্রেষ্ঠ উপহার। নৌশি এবার তীক্ষ্ণস্বরে বলে উঠল, তাহলে আজ আমার এই অবস্থায় তুমি এত খুশি কেন আপু? কেন তোমার চোখে মুখে জয়ের হাসি? নুসরাত কোনো উত্তর দিল না। তার সেই হাসিটা আরও চওড়া হলো মাত্র। সে পরম মমতায় নৌশির কপালে একটা চুমু খেয়ে মনে মনে বলল, আমি আজ পৃথিবীর সবচেয়ে খুশি। বিয়ের আসল তখন কানায় কানায় পূর্ণ। ঝাড়ন লন্টের আলোয় ঝলঝল করছে মির্জাবাড়ির আঙ্গিনা। লাল বেনারসিতে মোড়ানো নৌশি স্টেজের উপরে পাথরের মূর্তির মতো বসে আছে। পাশে বসে তার হবু স্বামী, যার দিকে একবারও ফিরে তাকানোর প্রয়োজন বোধ করেনি সে। লোকটা আমেরিকা থেকে নাকি মঙ্গল গ্রহ থেকে তা নিয়ে নৌশি বিন্দুমাত্র আগ্রহ নেই। তার দু চোখে বারবার ভিড়ের মাঝে খুঁজে চলেছে সেই চঞ্চল ছোট্ট ছেলেটাকে। জেদি কোথায় আদনান? সে কি সত্যি আজ আসবে না? কাজী সাহেব খাতা খুলে বসলেন। বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হতেই চারিপাশে নিস্তব্ধ হয়ে গেল। নৌশি মনে হচ্ছিল প্রতিটি সেকেন্ড তার বুকের উপরে পাথরের মতো চেপে বসেছে। কাজী সাহেব বরকে উদ্দেশ্য করে প্রশ্ন করতেই ওপাশ থেকে পুরুষটির জবাব এলো, কবুল কবুল কবুল। নৌশির নিঃশ্বাস বন্ধ হয়ে আসতে আর মাত্র কয়েকটি শব্দ, তারপরে সে অন্য কারো অন্তর্মহলে বন্দী হয়ে যাবে। কাজী সাহেব এবার নৌশির দিকে ফিরলেন। বিয়ের বয়ান পড়তে শুরু করলেন তিনি। নৌশি ঝাপসা চোখে সামনের দিকে তাকাতেই দেখল তার থেকে কিছুটা সামনে এসে দাঁড়িয়েছে আদনান। নৌশি চমকে উঠল। আদনানের পরনে টকটকে লাল রঙের এক রাজকীয় শেরওয়ানি। এই অবেলায় আদনান কেন বরের সাজে সজ্জিত? নৌশির মাথায় হাজারটা প্রশ্ন ভিড় করল। ওদিকে কাজী সাহেব তারা দিচ্ছেন, মা কবুল বলুন। নৌশি সেদিকে খেয়ালই করল না। সে এক পলক দৃষ্টিতে আদনানের দিকে তাকিয়ে রইল। আদনান কোনো বিশৃঙ্খলা করল না, বরং ঠোঁটের কোণে সেই চিরচেনা বাঁকা হাসিটা ফুটিয়ে তুলল। সেই হাসিতে আজ কোনো হাহাকার নেই, আছে এক অদ্ভুত জয়ের আনন্দ। নৌশি অসহায় বোধ করল। বুক ফিটে কান্না আসলেও চোখ বন্ধ করে রইল। নিজের নিয়তি মেনে নিয়ে কবুল বলার জন্য ঠোঁট কাঁপিয়ে প্রস্তুতি নিল সে।
আর ওদিকে করিডোরে থামে হেলান দিয়ে আদনার ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে ফিসফিস করে সময় গুনতে গুনতে শুরু করলো। 1 2 3। মির্জাবাড়ির সেই আনন্দঘন পরিবেশ মুহূর্তেই হিমাঙ্কিত হয়ে গেল। চারিদিকে রেশমি আলোর ঝিলিক চাপিয়ে কেবল পুলিশের সাইরেনের প্রতিধ্বনি আর মানুষের অস্পষ্ট ফিসফিসানি। নৌশি কবুল বলার ঠিক আগ মুহূর্তেই ইউনিফর্ম পরা 4-5 জন পুলিশ অফিসার ড্রয়িং রুমে ঢুকে পড়ায় গোটা বিয়ে বাড়ি যেন থমকে গেছে। ইকবাল মির্জা হতবিহ্বল হয়ে দাঁড়িয়ে গেলেন। তার কণ্ঠে বিস্ময় আর আতঙ্ক মিশে আছে। কি ব্যাপার অফিসার, এভাবে আমাদের পারিবারিক অনুষ্ঠানে আপনারা? কোনো ঝামেলা হয়েছে কি? পুলিশ অফিসার ইকবাল মির্জার দিকে তাকিয়ে সরাসরি নৌশির পাশে বসে সেই সুবেশে বরের দিকে এগিয়ে গেলেন। গম্ভীর গলায় বললেন, আপনারা যখন নিজেদের আদরের মেয়েকে বিয়ে দেন তখন কি পাত্রের হাড়ির খবরটাও ভালো করে নেন না? ইকবাল মির্জা অবাক হলেন। মানে কি বলতে চাইছেন আপনি? অফিসার বরের দিকে আঙ্গুল উঁচিয়ে বলল, এই যে আপনাদের আমেরিকা প্রবাসী ইঞ্জিনিয়ার, উনি আসলে বিদেশে বড় একটা দালাল চক্রের পান্ডা। বাংলাদেশে সহজ সরল মেয়েদের উচ্চশিক্ষা আর সুন্দর জীবন লাভ দেখিয়ে সে বিদেশে পাচার করে দেয়। এই ছেলের নামে আমাদের কাছে শক্ত এভিডেন্স আছে। খবরটা শোনা মাত্রই উপস্থিতি সবার মাঝে যেন একটা বাকশক্তি হারিয়ে গেল। নৌশি আক্ষরিক অর্থে মুখ হা করে পাথরের মতো বসে রইল। বড় পাশে থাকা ছেলেটি হিতাহিত জ্ঞান হারিয়ে চিৎকার করে উঠল, কি যাতা বলছেন আপনি? আমি আমেরিকা থেকে ইঞ্জিনিয়ারিং শেষ করেছি, আর আপনি বলছেন আমি নারী পাচারকারী? ডু ইউ নো হু আম আই? অফিসার তাচ্ছিলের হাসি হেসে লোকটির কাঁধে হাত রেখে বললেন, খুব ভালো করে জানি। প্রমাণ ছাড়া আমরা মির্জা বাড়ির মতো জায়গায় হানা দেইনি। চলো মামার বাড়ি, সেখানে গেলেই তোমার সব ডিগ্রি বেরিয়ে আসবে। বরের পরিবারের লোকজন তেড়ে আসলেও পুলিশের কড়া নির্দেশের সামনে সবাই দমে যায়। হট্টগোলের মাঝে নৌশি হঠাৎ খেয়াল করলো করিডোরে থামে হেলান দিয়ে থাকা আদনানকে। ছেলেটা বিন্দুমাত্র বিচলিত নয়, বরং তার ঠোঁটে কোণে সেই চিরচেনা বাঁকা হাসিটা আরও গাঢ় হয়েছে। বরের বাবা মরিয়া হয়ে এগিয়ে এলেন। আমার ছেলে নির্দোষ, সব মিথ্যে অভিযোগ দিয়ে আমাদের মান সম্মান ডুবানো হচ্ছে। কারো ইশারায় আপনারা এসব নাটক করছেন। পুলিশ অফিসার আর কোনো অজুহাত শুনলেন না। পকেট থেকে ভাঁজ করা কাগজ বের করে রুক্ষ স্বরে বললেন, আমাদের কাছে অ্যারেস্ট ওয়ারেন্ট আছে, আইন নিজের গতিতে চলবে। এই অকাট্য প্রমাণের সামনে বরের বাড়ির লোকজন দম্ভ মুহূর্তেই দুলিশাত হয়ে গেল। আহাদ মির্জা ততক্ষণে স্তব্ধ হয়ে সব দেখছিলেন। এবার তিনি ধীর পায়ে এগিয়ে এলেন, বললেন, অসংখ্য ধন্যবাদ অফিসার। আপনার সময় মতো না এলে আজ আমার ভাইজির জীবনটা জ্যান্ত নরক হয়ে যেত। আমাদের অন্ধবিশ্বাস আজ আপনাদের ধ্বংস করে দিয়েছে। অফিসার মৃদু হেসে উত্তর দিলেন, কর্তব্য পালন করেছি মাত্র, ভালো থাকবেন। পুলিশের গাড়ি যখন সেই প্রতারক বর্গে নিয়ে মির্জাবাড়ি গেট পার হলো, তখন পুরো বাড়িতে একটা শ্মশানসম নিস্তব্ধতা নেমে এলো। আত্মীয় স্বজনদের মাঝে কানাকানির আর ফিসফিসানির শব্দ শোনা গেল। বিয়ের আসর থেকে বর গ্রেপ্তার হওয়ার মানেই মেয়ের কলঙ্ক। এই সমাজ আজও ভাঙ্গা বিয়েকে বড় নিচে চোখে দেখে। নৌশি এখনও সেই স্টেজে বেনারসি জড়িয়ে পাথরের মতো বসে আছে। তার চোখে জল নেই, বরং এক শূন্য, অদ্ভুত শূন্যতা। সে শুধু দূর থেকে আদনানের সেই রহস্যময় শান্ত মুখটার দিকে তাকিয়ে আছে। রাহি বেগম কান্নায় ভেঙে পড়লেন, আমার মেয়েটার সাথে এমনটাই হলো কেন? এখন লোকে কি বলবে? কে নেবে আমার মেয়েকে? মাইমুনা বেগম আর ফারহানা বেগম তাকে শান্ত করে আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু কারোর কাছে কোনো উত্তর নেই। ঠিক সেই মুহূর্তে সবাইকে চমকে দিয়ে নুসরাত পিঠ ঠেলে সামনে এসে দাঁড়ালো। সে নৌশির বাবা ইকবাল মির্জার সামনে গিয়ে দাঁড়ালো। বড় বাবা, তোমরা অনুমতি দিলে একটা কথা বলতে চাই। ইকবাল মির্জা দিশাহারা হয়ে বললেন, কি বলবি বল মা। বড় বাবা, আমার মনে হয় নৌশির বিয়েটা যদি আজ না হয় তবে আমাদের বংশের মান সম্মান যাবে। নৌশিও ভিতর থেকে ভেঙে যাবে। ইকবাল মির্জা অসহায়ভাবে মাথা নিচু করে বললেন, কি করব বল, কার সাথে এখন আর বিয়ে দেব? ভাগ্য এত খারাপ হবে কে জানতো। নুসরাতকে আর কিছু বলার সুযোগ না দিয়ে পিঠ ঠেলে এগিয়ে এলো আরিয়ান। সে বড় বাবার দিকে তাকিয়ে খুব স্বাভাবিক কিন্তু জোরালো কণ্ঠে বলল, বড় বাবা, পরিস্থিতি বদলাতে হলে আমাদেরও বদলাতে হবে। বংশের পুরনো নিয়মের চেয়ে নৌশির জীবন অনেক বড়। আমি চাই এখনই এই আসরে আদনানের সাথে নৌশির বিয়েটা সম্পূর্ণ হোক। আরিয়ানের এই প্রস্তাব যেন মির্জা বাড়ির এক বিশাল বিস্ফোরণ ঘটালো। আবার নজর গিয়ে পড়ল লাল শেরওয়ানি পরা আদনানের দিকে, যে এতক্ষণ একটা জাদুকরী মুহূর্তের অপেক্ষায় প্রহর গুনছিল। মির্জাবাড়ির অন্তর্মহলে তখন একটা থমথমে উত্তেজনা। আরিয়ানের ছোট্ট সাপটা প্রস্তাব দীর্ঘদিনে জমে থাকা এই বিশাল বরফখণ্ডে আঘাত করল। এলামুল মির্জা একটু পুরো কুচকে এগিয়ে এসে বললেন, আরিয়ান, তুই কি বলছিস ভেবে দেখছিস? নুসরাত আর তুই মিলে এই বাড়ির 100 বছরের নিয়ম ভাঙার কথা বলছিস? আরিয়ান শান্ত স্বরে তীর কণ্ঠে জবাব দিল, হ্যাঁ ছোট চাচ্চু, আমি খুব ভেবেই বলছি। তোমাদের নিয়ম কি একটা মেয়ের জীবনের চেয়েও বড়? আর যদি বিয়েটা না হয় তবে নৌশির সারা জীবনের ও সম্মানের দায়ভার কি তোমাদের এই নিয়ম নিতে পারবে? ইকবাল মির্জা অসহায়ভাবে মাথা নেড়ে বললেন, কিন্তু ওরা তো দুজনেই অবুঝ, ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছে। এতক্ষণে এক কোণে পাথরের মতো দাঁড়িয়ে থাকা আহাদ মির্জা এবার ধীর পায়ে এগিয়ে এলেন। তিনি বড় ভাইয়ের সামনে গিয়ে দাঁড়ালেন। তার দু চোখে তখন একটা অদ্ভুত প্রশান্তি। তিনি ইকবাল মির্জার হাত ধরে বললেন, ভাইজান, আজ এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় হয়তো
আমাদের চোখে খুলে দেওয়ার জন্য ঘটেছিল। আমি চাই আদনান আর নৌশি মামুনির বিয়েটা আজ এই আসরেই হোক। ইকবাল মির্জা চমকে উঠে বললেন, তুই ওইসব কি বলছিস আহাদ? আমি ঠিকই বলছি ভাইজান। আদনান আজ যে সাহসের পরিচয় দিয়েছে তাতে আমি নিশ্চিত ও নৌশিকে পৃথিবীর সব বিপদ থেকে আগলে রাখবে। নিয়মের চেয়ে মানুষের সুখ অনেক বড়। বাড়ির বড়দের এই নমনীয়তা দেখে উপস্থিত সবাই স্তম্ভিত হয়ে গেল। দীর্ঘ বিতর্কের পর অবশেষে মির্জা বাড়ির সেই কঠোর নিয়মের হার মানল ভালোবাসার কাছে। সবাই রাজি হলো আদনান আর নৌশির বিয়েতে। নৌশি তখনও স্টেজে বসে আছে, তার মনে হচ্ছে সে কোনো ঘরের মধ্যেই আছে। পাশে বসে আছে আদনান, পরনে সেই লাল শেরওয়ানি যা সে হয়তো আজকের এই মুহূর্তটার জন্য লুকিয়ে রেখেছিল। কাজী সাহেব আবারও খাতা খুলে বসলেন। নৌশি আর আদনানকেও কারো দিকে তাকাতে পারছে না। এক অদ্ভুত লজ্জা আর প্রাপ্তির আনন্দ তাদের আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরেছে। কাজী সাহেব গম্ভীর স্বরে আদনানকে বলল, বাবা তুমি কি এই বিয়েতে রাজি আছো? রাজি থাকলে 3বার কবুল বলো। আদনানের বুকের ভেতরে তখন হাজারটা ড্রাম বাজছে। দীর্ঘ প্রতীক্ষা আর লড়াইয়ের পর আছে তার নাথানকে নিজে করে পাওয়ার শেষ ধাপ। সে রুদ্ধশ্বাসে অস্পষ্ট স্বরে বলল, কবুল কবুল কবুল, আলহামদুলিল্লাহ। কাজী সাহেব এবার নৌশির দিকে ফিরলেন। নৌশির মনে হচ্ছিল সবটাই বুঝি স্বপ্ন। এখনই হয়তো কোন ভেঙে যাবে আর সে দেখবে সেই অপরিচিত লোকটার সাথে তার বিয়ে হয়ে গেছে। নুসরাত এসে নৌশির কাঁধে হাত রাখলো, যেন অভয় দিচ্ছে। নৌশি সেই স্পর্শে সাহস পেয়ে বুঝে থাকা চোখের জল টলটল করা অবস্থায় বলে উঠল, কবুল কবুল কবুল। আলহামদুলিল্লাহ ধ্বনিতে মির্জাবাড়ির প্রতিটি কোণে যেন আজ পবিত্র হয়ে উঠল। যে বাড়িতে কিছুক্ষণ আগেও বিসর্জনের সুর বাজছিল, সেখানে এখন কেবলই প্রাপ্তির আনন্দ। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে আদনান আর নৌশি যখন একে অপরের চোখের দিকে তাকালো, নৌশি আর নিজেকে ধরে রাখতে পারল না। ঠোঁট উল্টে নিঃশব্দে একরাশ আনন্দ অস্ত্র বিসর্জন দিল সে। নুসরাত পরম মমতায় নৌশিকে নিজের বুকের মাঝে টেনে নিল। তার মাথায় হাত বুলিয়ে ফিসফিস করে বলল, পাগলি মেয়ে, তুই কি ভেবেছিলি কি করেছে আমি তোকে আর আদনানকে কষ্ট পেতে দেব? তোদের কি হাহাকার আমি সইতে পারতাম? নৌশি বিস্ময় ভরা চোখে নুসরাতের দিকে তাকালো ও স্পষ্ট স্বরে শোধালো, সব কি তোমার পরিকল্পনাতেই ছিল আপু? নুসরাত রহস্যময় একটা হাসি দিয়ে বলল, সেসব পরে জানবি, এখন শুধু এই মুহূর্তটাকে উপভোগ কর। নৌশি আর প্রশ্ন করল না, শুধু নুসরাতের কাঁধে মাথা রেখে স্বস্তির নিঃশ্বাস ফেলল। ছিল আরিয়ান আর ট্রিনা। উৎসবের এই আবহে আরিয়ান হঠাৎ ট্রিনার একদম কাছ ঘেঁষে দাঁড়ালো। ওর কানের কাছে মুখ নিয়ে তপ্ত নিঃশ্বাসে ফিসফিস করে বলল, শ্যামলিনী, এদের এই মিষ্টি বিয়ে দেখে আমাকে আবার নতুন করে তোমাকে বিয়ে করতে ইচ্ছে হচ্ছে। ট্রিনা অবাক হয়ে পুরো কুচকে তাকালো, মানে হঠাৎ এই পাগলামি কেন? আরিয়ান ট্রিনার চোখের গভীরতায় হারিয়ে গিয়ে শান্তস্বরে বলল, আমাদের বিয়েটাও তো সহজ ছিল না শ্যামলিনী, ওটা তো ছিল একটা রক্তক্ষয়ী যুদ্ধ। আমি চাই সব নিয়ম মেনে আবারও তোমাকে নিজের করে পেতে। আরিয়ানের এই রোমান্টিক কথায় টিনা লাজুক এক হাসি দিল। নুসরাত কিছুটা দূরে থেকে ওদের দুজনকে দেখছিল। আরিয়ানার টিনার এই অনাবিল সুখ দেখে ওর ঠোঁটের কোণে তৃপ্তির হাসি ফুটে উঠল। সে পাশে থাকা নির্জনের হাতটা শক্ত করে আঁকড়ে ধরল। ভালোবাসার এই উষ্ণতায় নিজেকে সঁপে দিয়ে ধীর কণ্ঠে বলল, স্রষ্টা যা করে নিশ্চয়ই আমাদের ভালোর জন্যই করেন, তাই না? নির্জন নুসরাতকে নিজের হাতখাতের আশ্রয়ে টেনে কাছে নিল। গভীর স্বরে বলল, একদম ঠিক, মেঘ না জমলে কি আর এমন বৃষ্টির পর স্নিগ্ধ রোদের দেখা পাওয়া যেত? রাত বেশ অনেকটা। মির্জা বাড়িতে এখনো আত্মীয় স্বজনরা ভিড় কমেনি। চারিদিকে হাসাহাসি আর খোঁজগল্পের শব্দ। কিন্তু এত মানুষের ভিড়ে আদনানের চটপটানি যেন কমছেই না। বিয়ে তো হলো, কিন্তু সেই কখন থেকে নৌশির সাথে দুটো কথা বলার সুযোগই পাচ্ছে না সে। হঠাৎ পকেটে ফোনটা কেঁপে উঠতেই আদনান একটু আড়ালে সরে গেল। স্ক্রিনে বন্ধুদের নাম্বার দেখে দ্রুত কলটা রিসিভ করে নিচু স্বরে জিজ্ঞেস করলো, কিরে, লোকটাকে শেষ পর্যন্ত কি করলি? ওপাশ থেকে বন্ধুটি খিলখিল করে হেসে উঠল, আরে দোস্ত, একদম মাঝ রাস্তায় নামিয়ে দিয়েছি। ব্যাটা তো ভয় কাঁপছিল। আমাদের পুলিশের অভিনয়টা কেমন হয়েছে বল? আদনান স্বস্তির নিঃশ্বাস ফেলে হাসলো, দুর্দান্ত। তোদের এই নাটকের জন্য আজ আমি নৌশিকে ফিরে পেলাম। তোদের ঋণ কোনোদিনই শোধ করতে পারবো না রে। আরে রাখ তোর ধন্যবাদ, এখন আমাদের সাথে সময় নষ্ট না করে ভাবির কাছে যা। শুভরাত্রি। আদনান হাসি মুখে কলটা কেটে দিয়ে যেই না ঘরে দাঁড়িয়েছে অমনি তার বুকটা ধক করে উঠল। সামনে দু হাতে পকেটে ঢুকিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে আরিয়ান। বাড়ির সেই জহুরি চোখে ফাঁকি দেওয়া যে অসম্ভব, সেটা আদনান ভালো করেই জানে। আরিয়ান ধীর পায়ে এগিয়ে এসে গম্ভীর গলায় প্রশ্ন করল, তার মানে বাড়িতে যে পুলিশগুলো এসেছিল তারা তোরই সাজানো লোক ছিল, তাই তো? আদনান মুহূর্তের জন্য ঘাবড়ে গেল। তোতলাতে তোতলাতে বলল, আসলে ভাইয়া আমি। আরিয়ান এবার কিছুটা চড়া স্বরে থমকে দিয়ে উঠল, স্পষ্ট করে জবাব দে আদনান। হ্যাঁ ভাইয়া, ওরা আমার বন্ধুই ছিল। আদনান মাথা নিচু করে স্বীকার করলো। আরিয়ানের চোখে তখনও রাগের রেশ। একটা মানুষের উপর এইভাবে মিথ্যা অপবাদ দিয়ে তাকে সবার সামনে চোর দালাল সাজালি? তুই জানিস ওই ছেলেটার ক্যারিয়ারের আর কতটা সম্মানের কতটা ক্ষতি হতে পারত? আদনান এবার সোজা হয়ে দাঁড়িয়ে চেতে গলায় বলল, এছাড়া আমার কাছে আর কোনো উপায় ছিল না ভাইয়া। নৌশিকে পাওয়ার জন্য আমাকে এই ঝুঁকিটা নিতেই হতো। আর শোনো, ওই ছেলেটা যতটা ধোয়া তুলসী পাতা সাজছিল ততটা সে নয়।
আমি কালই খোঁজ নিয়েছি। ওর চরিত্র মোটেও ভালো না। ডিস্কো ক্লাবে রাত কাটানো আর আজেবাজে নেশায় আসক্ত থাকার অনেক প্রমাণ আছে ওর বিরুদ্ধে। আরিয়ান পুরো কুঁচকে তাকালো। এই কথাগুলো আগে বড় আপুকে বললেই তো বিয়েটা ভেঙে দেওয়া যেত। এসব নাটক করার কী দরকার ছিল? আমি যদি সত্যি কথাগুলো বলতাম তবে কেউ বিশ্বাস করতো না ভাইয়া। আদনান ধরা গলায় বলল। সবাই ভাবতো আমি নৌশিকে পাওয়ার জন্য এসব মিথ্যে গল্প সাজাচ্ছি। পরিস্থিতি এমন ছিল যে শুধু কলঙ্ক দিয়েই এই বিয়েটা আটকানো সম্ভব ছিল। আরিয়ানে একটা দীর্ঘশ্বাস পেল। সে জানে ভালোবাসা মানুষটাকে হারানোর ভয় কতটা ভয়ঙ্কর হতে পারে। ছোট ভাইয়ের এই মরিয়া অবস্থা দেখে মনে মনে অনুভব করতে পারল। আরিয়ানের কঠিন মুখটা এবার কিছুটা শিথিল হলো। সে আদনানের কাঁধে হাতটাকে আলতো করে চাপ দিয়ে বলল, যা, অনেক রাত হয়েছে। এবার গিয়ে নিজের জীবনটা নতুন করে শুরু কর। আর শোন, নৌশিকে যেন কোনোদিন কোনো অভাব বা কষ্টের ছোঁয়া পেতে না হয়। নৌশি তখনও আদনানের রুমের জানালার সামনে দাঁড়িয়ে বাইরের মায়াবী জ্যোৎস্নার দিকে তাকিয়ে আছিল। বিকালের সেই বিষাদ আর রাতের এই পূর্ণতা সবই যেন কোনো রূপকথার গল্প। ভাবতে অবাক লাগছে, নিজের চঞ্চল ছেলেটাকে সারা জীবন আদো ভাই বলে খেপিয়েছে, আর সেই কিনা তার স্বামী, তার জীবনের পরম আশ্রয়। হঠাৎ নিস্তব্ধ ঘরটায় সে অতি পরিচিত কণ্ঠস্বর ফিসফিসিয়ে হেসে এলো। বউ! ডাকটা শুনে নৌশির শরীরে একটা অদ্ভুত শিহরণ বয়ে গেল। এই নামে আগে কখনো কেউ ডাকেনি তাকে। সে ধীর পায়ে ঘুরে দাঁড়ালো। সামনে লাল শেরওয়ানি পরা আদনান দাঁড়িয়ে। তার চোখে মুখে আজ এক প্রশান্তি, আর ঠোঁটের কোণে সেই অমায়িক হাসি। নৌশিও বেশ খানিকটা সাহস সঞ্চয় করে আদনানের চোখের দিকে তাকিয়ে পাল্টা ডাক দিল, জামাই। আদনান এবার ড্রামাটিক কাতায় নিজের বুকের বাঁ পাশে হাত চেপে চোখ বন্ধ করে ধরে ফেলে। এই যেন ডাকটা সরাসরি তার হৃৎপিণ্ডে গিয়ে আঘাত করেছে। সে আবারও কারো স্বরে ডাকল, বউ। নৌশি মুচকি এসে উত্তর দিল, জামাই। ও বউ। আদনান এবার এক পা এগিয়ে এলো। নৌশি এবার লজ্জায় আর তাকাতে পারল না। দু হাতে মুখ ঢেকে মাথা নিচু করে বলে উঠল, দাঁত, কি শুরু করলি এসব? আদনান অপলক দৃষ্টিতে তার এই অপরূপা সুন্দরী স্ত্রীর দিকে তাকিয়ে রইল। আজ নুসরাত আপু পাশে না দাঁড়ালে কি নৌশিত এই ঘরে থাকতো? গতকাল রাতে যখন বাবার পায়ে ধরেও কোনো ফল হয়নি, তখন আদনানের মাথায় প্রথম আত্মহত্যার চিন্তাটাই এসেছিল। সে ভেবেছিল নৌশিকে ছাড়া বেঁচে থাকা চেয়ে মরে যাওয়াই শ্রেয়। ঠিক সেই মুহূর্তে দরজায় কড়া নেড়েছিল নুসরাত। নুসরাত সেদিন কেবল দরজা খোলেনি, আদনানের বন্ধ হয়ে যাওয়া ভাগ্যের দরজাটাও খুলে দিয়েছিল। নুসরাত আর আরিয়ান মিলেই এই পুলিশি অভিযানে চক কষেছিল। আজ নৌশির এই লাজুক হাসির পেছনে কারিগর যে ওই দুজন, সেটা ভেবেই আদনানের বুকটা কৃতজ্ঞতায় ভরে উঠল। আদনান এগিয়ে গিয়ে নৌশি দুহাতে নিচে মুঠোই দিল। জানালা দিয়ে হালকা আসা বাতাস তখন নৌশির চুলগুলো উড়িয়ে দিচ্ছিল। আদনান নেশালো স্বরে বলল, নাতানের বাচ্চা, আজ কিন্তু আসমানি হুড়দের মতো সুন্দর লাগছে। নৌশি অবাক হয়ে একজোড়া ভ্রু পাকিয়ে তাকিয়ে রইল। ঠোঁট উল্টে বলল, বাপরে, সূর্য আজ কোন দিকে উঠল? জীবনে প্রথম তোর মুখ থেকে নিজের প্রশংসা শুনলাম। আদনান শব্দ করে হাসল। সে আর এক মুহূর্ত দেরি করল না, বরং আবেশে নৌশিকে নিজের বুকের মাঝে টেনে নিল। নৌশিও সব দ্বিধা ছেড়ে ফেলে আদনানের প্রশস্ত বুকে মুখ লুকালো। দুজনে চোখ বেয়ে আনন্দ অশ্রু গড়িয়ে পড়ল। এতদিনের না পাওয়া সমাজের ভয় আর বিচ্ছেদের সুর যেন এই এক আলিঙ্গনে ধুয়ে মুছে সাফ হয়ে গেল। বেশ কিছুক্ষণ এই নিস্তব্ধতা আবেগখানা মুহূর্ত কাটার পর নৌশি হঠাৎ আদনানকে আলতো করে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। নাকে হাত দিয়ে মুখ কুচকে বলল, উফ, দূরে যা তো, তোর শরীর থেকে ছাগলের গন্ধ আসছে। গেল, তারপর নিজের শেরওয়ানের হাতা গুটিয়ে একগালে এসে দিল। নৌশির এই চিরচেনা দুষ্টুমি তাকে বাঁচিয়ে রাখে। সে নিজের অবাধ্য চুলে হাত বোলাতে বোলাতে ড্যাশিং ভঙ্গিতে নৌশির দিকে এগিয়ে যেতে লাগলো। তার চোখে এখন নেশাতুর চাহনি। সে এবার নিচু স্বরে ফিসফিসিয়ে গান ধরল, কোনো কিছু শুনবো না, কোনো বারণ মানব না, আয় সজনী গান করি গলা মিলাইয়া, গানের তালে নাইচা যাবি কোমর দুলাইয়া। আদনানের গানের তালের সাথে পা মিলিয়ে এগিয়ে আসে। নৌশি লাজুক হাসল। রুমের ভিতরে তখন তাজা ফুলের সুবাস আর ভালোবাসা খুনসুটি মিলেমিশে একাকার। আদনান গান গাইতে গাইতে নৌশির হাতটা ধরে নিজের দিকে এক ঝটকায় টেনে নিল।